সানজিদা, তুমি আমাকে চর মারলে? ওই ফকিন্নি, তুই কোন সাহসে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে নাকি? নাকি কোথাও ব্যথা পেয়েছো? রাগ তোর ব্যথা। সুন্দরী মেয়ে দেখলেই লুচ্চামি করতে ইচ্ছে করে, তাই না? কি বলছো এইসব? আমি যে তোমাকে ভালোবাসি। ইনফ্যাক্ট তুমি নিজেই তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা? এই তুই নিজেকে কখনো আয়নায় দেখেছিস কেমন দেখতে তুই? আর তোর মতো ছেলেকে আমি ভালোবাসতে যাব? আরে তুই তো আমার বাসার সামান্য ভাড়াটিয়া, তোকে ভালোবাসতে যাব আমি? আর এই কথাগুলো শুনে তোমার ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। এক সেকেন্ডে মনে হচ্ছে আমার সব কিছু ওলটপালট হয়ে গেল। তখন ওখানকার লোকজন বলতে লাগলো, আপা, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? যে ছেলেটা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো তাকে আপনি অপমান করছেন। আপনাদেরকে কেউ এখানে ডেকেছে নাকি? তাহলে কেন আসছেন এখানে? আর এই যে মিস্টার রাফি, আমি আপনাকে বলেছিলাম না আমার সাথে লাগতে আসবেন না, শেষ হয়ে যাবেন। দেখ আমি কি করতে পারি। আর শোন, তোর এই মুখটা যাতে আমি আর কখনো না দেখি, দেখতে চাই না তোর মতো বেহাইয়ার মুখ, যাকে কিনা দিনে 1000 বার বাসা থেকে চলে যেতে বলেছি, কিন্তু সে যায় নাই, শুধু এতদিন আব্বুর জন্য থাকতে পেরেছিস। আমি চাই না তুই আর আমার বাসায় থাক, আর কখনো আমাকে ভালোবাসার কথা বলতে আসবি না। এই বলে সানজিদা চলে যেতে লাগলো। আর আমার পুরো পৃথিবীটা করতে লাগলো। কি বলে গেল সানজিদা? আমাকে নাকি ভালোবাসেনি? তাহলে এতদিন কি ছিল? সবটা কি শুধু অভিনয় ছিল? নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে? আমার এই মুখটা নাকি সে আর দেখতেই চায় না। হ্যাঁ, দেখাবো না আমার এই মুখ আর সানজিদাকে। কিন্তু এখন আমার সব কিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে এগুলো আমি স্বপ্নে দেখতেছি, কিন্তু না, এসব আমার বাস্তব জীবনে ঘটে গেছে। 2 মিনিট আগেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলতেছি। হঠাৎ কয়েকজন এসে বলল, আরে ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনার হাত দিয়ে তো অনেক রক্ত ঝরতেছে। তখন আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি অনেক জায়গায় ছিলে গেছে আর অনেক রক্তও পড়তেছে। কিন্তু কি হবে, এর থেকে বেশি কষ্ট তো আমার মনের ভিতরে এখন। ভাই, বড় লোকের মেয়েগুলো এরকমই হয়। আপনি চলেন, আমরা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাই, ও কিছুই করেনি, সব দোষ আমারই। এত বলার পরও তাদের বাসায় রয়ে গেলাম। নিজের পরিবারের মতো ভেবেছিলাম তাদের, কিন্তু আমাকে নিজে তাদের এত অভিযোগ আমার জানা ছিল না। তখন লোকজন আমাকে একটা হাসপাতালে নিয়ে যায়। ডক্টর ড্রেসিং করে ওষুধ লিখে দিল আর ব্যান্ডেজ করে দিল। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। বুঝতে পারছি না কী করব, কিন্তু আমি এতটুকু জানি আমি আর সানজিদের সামনে যাব না। তখন আমি লিজাকে কল দিলাম আর বললাম আমি কিছুদিনের জন্য বাসায় যাব, আমার ডিলটা যাতে সে করে নেয়। তখন আমি বসকে কল দিয়ে সবটাই বললাম যে আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিছুদিন অফিসে আসবো না। তখন আমি আম্মুকে কল দিলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করে বললাম, আম্মু আজকে রাতে আমি বাসার উদ্দেশ্যে রওনা দেব, কিছুদিন থেকে তারপর চলে আসবো। আপনারা তো ভাবছেন আমি সানজিদের সামনে যেতে চাই না, ঠিক আছে, কিন্তু ঢাকা শহর ছেড়ে কেন যাচ্ছি? হ্যাঁ, আসলে অনেক ভালোবেসেছিলাম মেয়েটাকে। হয়তো এখানে থাকলে মেয়েটাকে বলতে পারবো না। আবার অনেক দিন হয়ে গেল বাসায় যায় না। এদিকে অ্যাক্সিডেন্ট, বুঝতে পারছেন, অফিসে যেতেও পারবো না। তাই এই সময়টুকু বাসায় পরিবারের সাথে কাটিয়ে আসি, হয়তো মনটাও এতে ভালো হয়ে যাবে। কিন্তু আমি এটা এখনো মেনে নিতে পারছি না যে সানজিদা আমার সাথে এরকম করেছে। যাই হোক, এখন আঙ্কেলের সাথে দেখা করতে হবে। তখন আমি আবারও বাসায় যাওয়ার পথে রওনা দিলাম। মনে মনে দোয়া করতে লাগলাম সানজিদা নামক মেয়েটার সামনে যেন আর আমাকে পড়তে না হয়। আর এদিকে সানজিদা বাসায় যাচ্ছে, সাথে তার ফ্রেন্ড। একজন বলল, সানজিদা, কাজটা কিন্তু তুই ঠিক করলি না, এভাবে অপমান না করলেও পারতি। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? যেটা করেছি খুব ভালো করেছি। আর এদিকে আমি বাসায় পৌঁছে গেলাম, গিয়ে সোজা আমার রুমে আসলাম। তারপর চেঞ্জ করলাম আর আঙ্কেলকে কল দিলাম আর বললাম তার সাথে একটু দেখা করতে চাই। তখন তিনি বললেন, ওকে আসো, আমি পাশের চায়ের দোকানে বসে আছি। আমি তার কাছে গেলাম। আঙ্কেল আমাকে দেখে বললেন, আরে বাবা, তোমার এই অবস্থা কি করে হয়েছে? আসলে আঙ্কেল, রিক্সাতে আসার পথে রিক্সা থেকে পড়ে গেছি আর একটু ব্যথা পেয়েছি। সাবধানে চলাচল করবে না, তা ওষুধ এনেছো? জি আঙ্কেল। আঙ্কেল, যে কথাটা বলতে এসেছি, আসলে আমি কিছুদিনের জন্য গ্রামে চলে যাব। তাই আমি চাচ্ছি বাসাটা ছেড়ে দিতে। আবার যখন শহরে আসব তখন অফিসের কাছে একটা বাসা নিয়ে নেব। হঠাৎ বাসা ছেড়ে দিবে? আসলে আঙ্কেল, বুঝতেই পারছেন, অফিস থেকে ছুটি পাই না, আর হঠাৎ অ্যাক্সিডেন্ট, এখন তো অফিসেও যেতে পারবো না। তাই ভাবলাম এই সময়টুকু না হয় পরিবারের সাথে কাটিয়ে আসি। ও আচ্ছা। সমস্যা নেই আঙ্কেল, এই মাসে সম্পূর্ণ ভাড়া আমি দিয়ে যাব। এই নিন টাকা, আমি আজকে রাতে না হয় সকালে রওনা দেব। আচ্ছা ঠিক আছে, আর শোনো, ঢাকায় আসলে আমাকে জানিও কেমন?
তারপর আমি আমার রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম রাতে বের হওয়াটা কি ঠিক হবে। না থাক, আজকে রাতটা এখানেই থাকি, সকাল হলে না হয় বের হব। যেইভাবে সেই কাজ। রাতে ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। ইস, কেমন ব্যথা করছে, ঠিকমতো শুনতেও পারছি না। এদিকে সানজিদা, নীলা তারা 3 বোন বসে আছে, আর 3 বোন বসে আড্ডায় বসে আছে। নীলা তার বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে আর সানজিদা তার ফ্রেন্ডদের সাথে। তখন আঙ্কেল আসলো আর বলল, কি রে তোরা কি করিস? এই তো বসে আছি। তোরা কিছু শুনেছিস? এটা বলা মাত্র সানজিদা একটু ভয় পেয়ে গেল। ভাবলো যে আব্বু কিসের কথা বলে। কি আব্বু, তেমন কিছু তো শুনি নাই। রাফি আছে না, সে আজকে অফিস থেকে আসার পথে রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, আবার হঠাৎ করে বলতেছে বাসাটা নাকি ছেড়ে দিবে। ওহ, বাচ্চা গেল। আমি তো ভেবেছিলাম হয়তো আমার কথা বলবে, আমার জন্য তার এমন হয়েছে। কি রাফি ভাইয়ার অ্যাক্সিডেন্ট করেছে? আর বাসাটা ছাড়বে কেন? আচ্ছা, আমি গিয়ে দেখে আসি কি অবস্থা এখন। আরে এখন যাইস না, হয়তো ঘুমিয়ে আছে, সকালে যাইস। এখন তোরাও ঘুমিয়ে পড়। দরদ একেবারে উতলিয়ে পড়তেছে। তারপর আঙ্কেল চলে গেল আর নীলা বলতে লাগলো, হঠাৎ রাফি ভাইয়া বাসা ছেড়ে দিতে চাচ্ছে কেন? কি রে আপু, তোর সাথে না ভাইয়ার ভালো একটা সম্পর্ক ছিল, কোথায় তুই তো কিচ্ছু বললি না? সম্পর্ক? আরে ও তো আমাদের বাসার ভাড়াটিয়া, ওর সাথে আর কি সম্পর্ক হতে পারে? বেশি হলে বাড়িওয়ালা আর ভাড়াটিয়া, এই সম্পর্কটা হবে। আপু, তুই কখনো শুধরাবি না? এদিকে আমি শুয়ে আছি। একদিকে যেমন শরীর ব্যথা করছে, অন্যদিকে ভেতরটা কষ্টে পড়ে যাচ্ছে। কি দোষ করেছিলাম আমি? শুধু কে বাসায় ভাড়াটি হিসেবে থাকতাম তাই? আমি তো বলিনি আমাকে ভালোবাসতে, তাহলে কেন এই মায়ের বাঁধনে আটকে আজকে এভাবে দূরে ঠেলে দিল? জানি না আর কখনো দেখা হবে কিনা, তবে আমি কিন্তু সবসময় চাইবো যাতে সে সবসময় ভালো থাকে। এই সুজন হাসান রাফি কখনো কারোর জন্য খারাপ দোয়া করে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। রাতে সব কিছু রেডি করে রেখেছি। সকালে ব্রাশ করে কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম আর মনে মনে দোয়া করতে লাগলাম যাতে আমার সামনে সানজিদা নামক বেঈমান মেয়েটা না পড়ে। সানজিদাদের রুমের সামন দিয়ে যেতে লাগলাম। ভেতর থেকে তার কথা শোনা যাচ্ছে। একটু দাঁড়িয়ে তার কথাগুলো বলা শুনতে লাগলাম। হয়তো আর শোনা হবে না তার এই কথাগুলো। তারপর আর দাঁড়িয়ে না থেকে চলে আসতে লাগলাম। হয়তো সামনে পড়লে আবার অপমান করবে, তার চেয়ে ভালো চলে যাই। হ্যাঁ, আর আসবো না এই তোমার সামনে। তারপর একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে যেতে লাগলাম। সামনে হঠাৎ সুলতান ভাই। আসসালামু আলাইকুম, রাফি ভাইয়া কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনার কি অবস্থা? ভালো। তা কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু গ্রামে যাব। এলাকার খবর রাখবেন ভালো করে। সেটা তো আর বলতে ভাইয়া। আর সানজিদা ভাবির তো এক্সট্রা কেয়ার, ওইটা আমার পক্ষ থেকে। তখন আমি একটা মুচকে হাসি দিলাম আর সুলতান ভাই জিজ্ঞাসা করলো আমি ব্যথা পেয়েছি কিভাবে। তখন আমি বললাম রিক্সা থেকে পড়ে। তারপর আরও কিছু কথা বলে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপর বাসে উঠলাম আর বাসে উঠে পকেট থেকে ফোনটা বের করে সিমটা ভেঙে ফেললাম যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। আর নতুন একটা সিম ওপেন করলাম। সেখানে শুধু লিজার নাম্বার একটা কল দিলাম। এরপর বাস চলতে লাগলো তার আপন গতিতে। আর আস্তে আস্তে আসতে লাগলাম আমার চিরচেনা সে গ্রামে, যেখানে জড়িয়ে আছে হাজারো স্মৃতি, যেটা চাইলে কখনো ভোলা সম্ভব না। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না যে গল্প কোথা থেকে কোথায় এলো। তাহলে চলুন আপনাদের বুঝিয়ে বলছি। তাহলে যেতে হবে একটু ফ্ল্যাশব্যাক। গ্রাম থেকে যেদিন শহরে এসেছিলাম সেদিন তো বাসা ভাড়া নিয়েছিলাম একটা। আর সেই বাড়িওয়ালার বড় মেয়ে, তার সাথে আমার ভাব জমে যায়। একদিন সে আমাকে ফোন করে দেখা করতে বলে। আর তারপর এখন কয়টা বাজে আর তোমার কয়টার সময় আসার কথা ছিল? আসলে সরি, আমি দুপুরে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলাম আর আমার মনেই ছিল না। তোমার কল পেয়ে মনে হলো। কথাগুলো একদমই বলে ফেললো। তবু চোখ বন্ধ করে কথাগুলো শেষ করে চোখ খুলে সামনে তাকাতেই যেটা দেখতে পেলাম, আমি যেন আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি করে সম্ভব? আকাশ থেকে নেমে আসে নীলপরিটা আমার সামনে হাঁটু করে একগুচ্ছ গোলাপ নিয়ে আমার মুখের দিকে তাকিয়েছে। হ্যাঁ, সানজিদা হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করছে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, আমি নিজেও অবাক হচ্ছি এই ব্যাপারটা দেখে, যে মেয়েটা কিনা আমাকে দেখতেই পারতো না, সবসময় আমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো, সেখানে আমাকে প্রপোজ করছে। বিশ্বাস করো রাফি, তোমার সাথে আমার যেদিন তোমার রুমে ধাক্কা লেগেছিল, জানে না সেদিনের পর থেকে কেন তোমার দিকে আমাকে কেন আকৃষ্ট করে। অনেকবার প্ল্যান করেছিলাম তোমাকে বাসা থেকে বের করার জন্য, কিন্তু আমি অসফল হয়েছি। কিন্তু পরে আবার খুশি হয়েছি। এভাবে আস্তে আস্তে আমি তোমাকে আমার এই
বাদি তো হৃদয়টা কবে দিয়ে ফেলেছি সেটা জানি না। এখন তোমাকে ছাড়া একটা মুহূর্তেও থাকতে পারি না, একা একা লাগে। আই লাভ ইউ রাফি, ডু ইউ লাভ মি? এটা বলে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তো একের পর এক অবাক হচ্ছি। কি বলছে কে মেয়েটা? ওর কি মাথা ঠিক আছে নাকি? আর সানজিদা তো আমার সামনে ফুল নিয়ে হাঁটু গেড়ে আছে। আমি ফুলগুলো নিচ্ছি না দেখে সানজিদা বলল, এই সমস্যা কি? হ্যাঁ, এভাবে কতক্ষণ থাকবো? তাড়াতাড়ি ফুল নেই। তার এই ফাপড় শুনে আমি ফুলগুলো নিলাম। তখন সে বলল, এখন কি বলতে হয় জানিস না? কি বলবো? বেটা মফিস, তখন আমি কি বলছি আর কি প্রশ্ন করছি? লাভ ইউ টু। জানি না এটা কীভাবে মুখ থেকে বের হয়ে গেল, মনের অজান্তেই বের হয়ে গেল। তবে একটা কথা যেটা আমার পাঠকরা এখনও জানে না, আমি কিন্তু সানজিদাকে সে আগের থেকে পছন্দ করতাম। যেদিন ওকে প্রথম ওর বাসায় দেখি সেদিন দেখেই। এখন তাহলে আমাকে তোলো বাবু। তখন সানজিদাকে তোলার জন্য একটা হাত দিলাম, আর সানজিদা আমার হাত ধরে উঠে আসলো। আর আপনারা কি ভাবছেন আমাকে জড়িয়ে ধরছিল? আরে না, ঠাস করে একটা মারলো। আমি তো তার চর খেয়ে গালে হাত দিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। এইমাত্র আমাকে এত সুন্দর করে প্রপোজ করলো, আর উঠে এসে ঠাস করে চর মারলো। এটা কেমন সভ্যতা বুঝতে পারলাম না। চর মারলে কেন? আর কখনো যাতে আমার সাথে দেখা করার কথা ভুলে না যাও সেই জন্য। তাই বলে এভাবে মারবে? এটা বলে একটু অভিমান করে চলে আসতে লাগলাম। আর সানজিদা পিছন থেকে দৌড়ে আসছে আর বলছে, বাবুটা কি আমার কথায় রাগ করেছে? এটা বলে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। তখন আমি সামনের দিকে তাকে নিয়ে আসলাম। আর তখন সানজিদা যেটা করলো, আরে ধুর মিয়া, এবার কিন্তু চর দেয়নি। এবার ওই যে একটা দিল, মানে কিস আর কি। সানজিদা কিস দিয়ে আমার বুকে মাথা লোকালো। আর মনের মানুষ কিস দিলে তার প্রতি আর অভিমান করে থাকা যায় বলেন? আর আমি কম কিসে, আমি একটা দিলাম, মানে কিস আর কি। তারপর দুজনে ঘুরতে লাগলাম হাজারো কাপড়ের মাঝে। হঠাৎ সে বায়না তুলো সে ফুচকা খাবে। আজ কিন্তু ফুচকা খেতে আমার কোনো সমস্যা নেই, কারণ আজকে তোর সাথে মনের মানুষ আছে। আজ ফুচকা খেলে তো কোনো সমস্যা নেই। তাই দুজনে মিলে ফুচকা খেতে লাগলাম। আজ ফুচকা খাওয়ার মাঝে একটা অন্যরকম ফিলিংস আছে। এভাবে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করলাম। তারপর একটা রিক্সা করে বাসায় চলে আসলাম। তারপর যে যে রুমে চলে গেলাম। রুমে এসে ভাবতে লাগলাম, আজকের বিকেল থেকে আমার সাথে কি ঘটে গেল। পুরোটা কেমন যেন নাটকের মতো লাগতেছে। সত্যি বলতেছি, এখনও কেমন যেন আমার বিশ্বাস হচ্ছে না কোনো কিছু। সানজিদা আমাকে প্রপোজ করলো। এরপর ফোনটা হাতে নিলাম আর বাসায় কল দিলাম আম্মুর কাছে। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। তখন আম্মু বলল, বাবা তুই কবে আসবি বাড়িতে? আম্মু খুব তাড়াতাড়ি ছুটি পাবো, তখন আসবো। আর তোমার জন্য একটা স্মার্টফোন নিয়ে আসবো, যেটা দিয়ে তুমি আমাকে দেখতে পাবে। সে না হয় তুই আনিস এবার, কিন্তু আসলে বিয়ে করতে হবে। দূর আম্মু, তাহলে কিন্তু বাসায় আসবো না। আর আম্মু, আমি না একটা প্রেম করতেছি। কি? তুই প্রেম করছিস? হাসছো কেন আম্মু? তো হাসবো না তো, তুই নাকি প্রেম করছিস ভাবা যায়? আচ্ছা তোর মতো বলদকে কোন মেয়ে পছন্দ করলো শুনি? সে তো একজন করেছে, সেটা এখন বলবো না, সময় হলে ঠিকই বলবো। আর মেয়েটা কিন্তু অনেক সুন্দর, যেমনটা তুমি চেয়েছিলে, তবে একটু গন্ডি টাইপের। তোর মতো ছেলের জন্য এরকম মেয়েই যথেষ্ট। কথা শুনিস না, বউয়ের হাতে মার খেয়ে ঠিক হবি। আম্মু, তুমি এসব বলছো? আচ্ছা বল কেমন আছিস? এই তো ভালো। তারপর কথা বলা শেষ করে রান্না করতে গেলাম। এভাবে রান্না শেষ করলাম, খেতে যাবো, হঠাৎ দিকে ফোনটা বাজতেছে। হাতে নিয়ে দেখি সানজিদা কল দিয়েছে, তাই আমি সাথে সাথে রিসিভ করলাম। তখন সানজিদা বলল, কি করছে এখন আমার বাবুটা? এই তো রান্না শেষ করলাম, এখন খেতে যাব। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে, কত সুন্দর করে রান্না করো। বিয়ের পর কিন্তু তুমি একদিন রান্না করবে, আমি একদিন করব। আল্লাহ আমারে বাঁচাও, কি বলে এই মাইয়া? তাহলে অফিস করবে কি শুনি? কেন? তুমি করবে এখন কিভাবে করো, ঠিক সেরকম ভাবেই করবে। মনে মনে ভাবছি, আমার বিয়ে করার দরকার নাই, এমনিতেই ভালো আছি। তোমার ফেসবুক আইডিটার নামটা কি বলো তো? সুজন হাসান রাফি, এটা লিখো, পাবে। তখন তাকে ফেসবুক আইডি দিলাম। তুমি কি গল্প লেখো নাকি? এই তো লিখতেছি, তোমার আর আমার গল্পটা, বাড়িওয়ালা 3 মেয়ে। দাঁড়াও, এখন পড়বো গল্পটা, দেখি কি লিখেছো। উল্টাপাল্টা কিছু লিখে থাকলে তোমার খবর আছে। আল্লাহ, এটা আবার কোন বিপদে বললাম? এখন তো সে জেনে যাবে, তার বোনেরাও আমার পিছনে ঘুরছে। আবার নীলা যে রিলেশন করে সেটাও জেনে যাবে। আর তার সম্বন্ধে কত কিছু লিখেছি। আল্লাহ বাঁচাও আমারে, না হয় তুলে নাও। তখন সানজিদা বলল, আচ্ছা তুমি ঘুমাও, কালকে তো আবার অফিসে যেতে হবে। এখন আর ফোন টিপবে না, সরাসরি ঘুম। আমিও ভদ্র ছেলের মতো শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, মেয়েটা এরকম কেন? তাকে কেন আমি বুঝতে পারি না?
যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলাম লিজা কল দিয়েছে। আমি ভাবতে লাগলাম, এত সকালে আমাকে কেন কল দিল, বুঝতে পারতেছি না। এসব ভাবতে ভাবতে কলটা কেটে গেল। আবারও কল দিল। তখন আমি আর কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। এই রাফি, এখনো উঠো নাই? তোমার কল পেয়ে মাত্র উঠলাম। তা এত সকালে কল দিলে কেন? আসলে একটা কাজ করতে হবে তোমার। কি কাজ সেটা বলো। তুমি আগে অফিসে আসো, তারপর তোমাকে আমি সব বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তখন আমি কলটা কেটে দিলাম। কি জানি লিজা আবার কি বলে। ঘুমতে করে হাতে ব্রাশ নিয়ে একটু ছাদে গেলাম। গিয়ে দেখি সানজিদা ছাদে কারোর সাথে এসে কথা বলতেছে। এটা দেখে আমি কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ আমাকে এখানে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল আর আমাকে বলতে লাগলো, আরে এত সকালে তুমি সাথে, ব্যাপার কি? আমি তখন এমন একটা ভাব নিলাম যে আমি কিছুই দেখিনি। এই তো আসলাম, কি করো? এই তো ফ্রেন্ডের সাথে গল্প করতেছি। তা আমি কি ডিস্টার্ব করছি নাকি? আরে না, ডিস্টার্ব কেন করবে? এটা বলে সে আমার সামনে আসলো আর আলতো করে জড়িয়ে ধরে বলল, তুমিই তো ডিস্টার্ব করবে, আমাকে না হলে কে করবে শুনি। আর শোনো, পারলে আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে, ঘুরতে যাব। কিন্তু আজ তো ছুটি পাবো না, আর অফিসে অনেক কাজ জমে আছে, নতুন প্রজেক্ট হাতে এসেছে। এসব কথা বলতেছি, হঠাৎ করে পায়ের শব্দ শুনতে পেলাম। তখন সানজিদা আস্তে করে সাইডে চলে আসলো। তখন তাকে দেখি রিয়া আসছে। রিয়া সোজা আমাদের কাছে আসলো আর বলতে লাগলো, ভাইয়া আজকে অফিসে যাওয়ার সময় আমাকে নিয়ে সাথে করে নিয়ে যেতে পারবে? আমি কিছু বলতে যাব তার আগে সানজিদা বলল, কেন? তোকেও নিয়ে যাবে কেন? তুই একা যেতে পারিস না? একা যেতে পারি না দেখেই তো ভাইয়াকে বললাম। আর তুই এমন করছিস কেন, মনে হচ্ছে তোর কোনো জিনিস আমি নিয়ে যাচ্ছি। রিয়া তুমি যাও, রেডি হও, আমি যাওয়ার সময় না হয় তোমাকে সাথে করে নিয়ে যাব। ধন্যবাদ ভাইয়া। দেখ ভাইয়া কত ভালো, তোর মতো বজ্জাত না। কি আমি বজ্জাত? তবে রে। এটা বলেই সে তাকে দৌড়াতে লাগলো আর আমি দাঁড়িয়ে হাসতে লাগলাম তাদের কাণ্ড দেখে। এরপর নিজের রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম, তারপর সেগুলো খেয়ে রেডি হলাম। তারপর বেরিয়ে পড়লাম। দরজার সামনে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তখন আর কি তাকে সাথে নিয়ে বের হলাম। আর সানজিদা তোর আগে ফায়ার। এরপর একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। হঠাৎ রিয়া প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, সানজিদাপু তো তোমাকে আগে থেকেই দেখতে পারতো না, কিন্তু এখন দেখছি অনেক ভাব, একদম গলায় গলায়, ব্যাপারটা কি? আরে ব্যাপারে কি হবে, মানুষের মন তো সবসময় একরকম থাকে না, হয়তো চিন্তাধারা বদলে গেছে। হতে পারে, কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু মানে? ওই তেমন কিছু না, মন আদান প্রদান ঘটেছে নাকি। আল্লাহ, এই মায়ে কি বলে, কেস কি খাবো নাকি? আরে না, কি বলো এসব, তেমন কিছুই না। বুঝি বুঝি, সব বুঝি। হ্যাঁ, এই জন্যই তোমাকে সবাই পাকনা বলে রাখে। যাও, তোমার কলেজের সামনে চলে এসেছি। ঠিক আছে, যাচ্ছি। এটা বলে সে চলে গেল। আমি আবার রিক্সা করে অফিসে যেতে লাগলাম। একটু পর অফিসে পৌঁছে গেলাম আর নিজের কেবিনে বসে কাজ করতে লাগলাম। তখন পিয়ান এসে বলল, আপনাকে বস তার সাথে দেখা করতে বলেছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসলে ছেলেটা আমার থেকে বয়সে অনেক ছোট হবে। তখন উঠে বসের কেবিনে গেলাম, অনুভূতি নিয়ে ভেতরে আসলাম। স্যার আমাকে নাকি ডেকেছেন? মিস্টার রাফি, তা আপনাকে যে প্রজেক্টের কাজ দিয়েছি সেটা কত দূর এইগুলো? স্যার এই তো মোটামুটি শেষের দিকে। গুড। তাহলে আমি আশা রাখতে পারি এই প্রজেক্টটা আমরা ঠিকভাবে শেষ করতে পারবো। জি স্যার, দোয়া করবেন। তা যে জন্য ডেকেছি, আগামীকাল কোম্পানি থেকে লোক আসবে। আমি চাই তাদের সাথে মিটিংটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না, এই প্রজেক্টের মিটিং সেটা। জি স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। বেস্ট অফ লাক। এখন আপনি যেতে পারেন। তখন আমি চলে আসলাম। ধুর, আবার কাজের চাপ, একে তো এই প্রজেক্টটা নিয়ে মাথা ব্যথা, তার উপর আবার আগামীকাল মিটিং। এটা এমন হয়েছে যে সারা বছর স্কুল কলেজ বন্ধ রেখে নভেম্বরে এসে বলতেছে তোমাদের পরীক্ষা নেব। যাই হোক, নিজের কেবিনে আসলাম, কাজগুলো করতে হবে। বসে বসে একটা ফাইল তৈরি করছিলাম। হঠাৎ একজনের আগমন। আসতে পারি মিস্টার? তাকে দিকে লিজা আসছে। আরে আসেন মিস লিজা চৌধুরী। তখন লিজা আসলো আর বসলো। জিজ্ঞাসা করলো যে আমি বিজি নাকি। এই তো, পরে বজ্জা বললো, তা তাকে বললাম। ও আচ্ছা, বুকে সাহস নাও আর কাজ করতে থাকো, এটা কোনো ব্যাপার না। তা তুমি যেন কি বলবে বলেছিলে? আসলে আমি একটা সমস্যায় পড়ে গেছি, আর সেটা হচ্ছে পরিবার থেকে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। ইনফ্যাক্ট তার একটা ছেলেও দেখেছে আমার বিয়ের জন্য। বাবা, খুব ভালো।
ট্রিট কখন দেবে? রাফি, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, পুরোটা আগে শোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো। তখন লিজা বলতে লাগলো, আসলে আমি এখন বিয়েটা করতে চাচ্ছি না। কিন্তু কোনো বয়স তো কম হয়নি, পরে তো বুড়ি হয়ে যাবে, আর কেউ পরে বিয়ে করতে চাইবে না। রাফি, আচ্ছা সরি, তুমি বলো। আসলে বিয়েটা এখন আমি করব না, প্রায় 1 বছর পর করব, কিন্তু বাসের চাপা নিতে পারতেছি না, তাই আমাকে জোর করে হলেও বিয়ে দিবে। আর আজ নাকি তারা কোনো একটা ছেলে দেখেছে, তার সাথে আমার দেখা করতে হবে। তো তুমি এখন কি করতে চাচ্ছ? আমি শুধু বিয়েটা এখন করব না, ব্যাস। তুমি বিয়ে করবে না ভালো কথা, কিন্তু এখানে আমি কি করতে পারি? তুমি আমার ফ্রেন্ড, আর তুমি বলছো কি তুমি কি করতে পারবে? তুমি বিয়েটা ভাঙবে। কি? বিয়ে ভাঙবো? তাও আবার আমি? এরকম আমি করতে পারবো না। পরে আবার দেখা যাবে আমার বিয়ের সময় পাত্রীর ফ্রেন্ড এসে আমার বিয়ে ভেঙে দেবে। ধুর, সে একদম ভবিষ্যৎ বাণী করে ফেলেছে। কথা শুনো, এত কথা শুনতে চাই না, তুমি আমাকে হেল্প করবে কি না? লও ঠেলা, আমি আবার কখন না করলাম? না করো নাই, কিন্তু বলেছো কি? আচ্ছা আমি রাজি, এখন কি করতে হবে সেটা বলো। আমার কাছে একটা প্ল্যান আছে, আর সেটা হচ্ছে তুমি আমার বিয়ে সেজে আমার সাথে যাবে। অবশ্য বয়ফ্রেন্ড সাজাতে কিছু লাগে না, খালি ওখানে গিয়ে কথার পরিবর্তন আনতে হবে। লও ঠেলা, শেষমেশ কারো বয়ফ্রেন্ড সাজতে হবে? এই ছিল কপালে? কি হলো, কি ভাবছো? না তেমন কিছু না। তা কখন দেখা করবে? লাঞ্চ টাইমে বসের কাছ থেকে আমি ছুটি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপাতত আমার প্রজেক্টের কাজটা করি। তখন আমি আবার আমার কাজে মনোযোগ দিতে লাগলাম। সত্যি মেয়েদের বোঝা অনেক বড় দায়, কখন কি করে কে জানে। এখন আর কি আবার তার বয়ফ্রেন্ড সাজতে হবে। এভাবে লাঞ্চের সময় হয়ে আসলো, আর তখনই লিজা আমার রুমে এসে হাজির। কি হলো মিস্টার, চলেন, লাঞ্চের টাইম তো হয়ে এসেছে, আর ছেলেটা নাকি বসে আছে। শালার কি এর কোনো কাজ নেই? এত আগে এসে বসে থাকতে হবে কেন? এসব তোমাকে ভাবতে হবে না, তোমাকে যেটুকু করতে বলেছি সেটুকু করলেই হবে। আচ্ছা ঠিক আছে চলো। তখন আমি আর লিজা অফিস থেকে বের হয়ে গেলাম, আর একটা রিক্সা নিয়ে এসে রেস্টুরেন্টে আসলাম। তখন আমি আর লিজা রেস্টুরেন্টে ঢুকলাম, আর দেখলাম ছেলেটা বসে আছে। আমরা সেখানে গেলাম। হাই, আমি লিজা, আর ও হচ্ছে রাফি। হ্যালো, আমি রাকিব। ও বুঝতে পারছি, ফ্রেন্ড তাই তো? না, বিয়েব। মানে কি? আর উত্তেজিত হচ্ছেন কেন? বসেন, কথা বলি। তখন আমি খাবার অর্ডার দিলাম, আর ছেলেটা বলতে লাগলো, আচ্ছা, আপনার যেহেতু বিএফ আছে, তাহলে আমাকে এখানে নিয়ে আসার কারণ? এখানে একটা ঘটনা আছে। আসলে আমাদের রিলেশনটা সেই 5 বছর ধরে, প্রায় 2 মাস আগে কোনো একটা কারণে আমাদের সম্পর্কে ফাটল ধরে আর ব্রেকআপ হয়ে যায়। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে করব, এই জন্যই আপনার সাথে দেখা করা। কিন্তু আজকে সকালে আবার আমাদের মাঝে সব কিছু ঠিক হয়ে যায় এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। এখন এসব জানার পরও যদি আপনি বিয়েটা করতেন তাহলে আমার আর আপত্তি নেই। পরে কি হবে বুঝতেই পারছেন, 5 বছরের রিলেশন। এদিকে আমি তো বোকার মতো লিজার কথাগুলো শুনতে লাগলাম। কি সুন্দর করে মিথ্যা কথা বলে, এর জন্য কিন্তু ওকে নোবেল দেওয়া যেতে পারে। পাঠকরা, আপনারা আজকে লিজার জন্য নোবেল তৈরি করবেন মাটি দিয়ে, আর সেটা নিজ দায়িত্বে দিয়ে দিবেন। বুঝতে পারছি, আসলে এরকম অবস্থায় বিয়ে করাটা আমার ঠিক হবে বলে মনে হচ্ছে না। কারণ যেহেতু আপনারা একে অপরকে ভালোবাসেন, তাও 5 বছর ধরে, সেখানে যদি আমি বিয়েটা করি তাহলে দেখা যাবে দাম্পত্য জীবনের সুখটা পাবো না। আর আপনাদের কিন্তু খুব মানিয়েছে। বোঝার জন্য ধন্যবাদ। তারপর আমরা খাবার শেষ করলাম, বিলটা অবশ্য রাকিব দিয়েছে। তারপর রাকিব চলে গেল, আর লিজা বলতে লাগলো, বাপরে, বাজে গেল। এসব বাদ দাও, আগে বলো তুমি এত মিথ্যা কবে থেকে বলতে শিখছো? বাপরে, কি সুন্দর করে মিথ্যাগুলো বললে। আরে আমি নিজেই তো বুঝতে পারছি না কি করে এতগুলো কথা বললাম, তাও বানিয়ে। হয়তো সিচুয়েশনে বাধ্য করেছে। হ্যাঁ এখন চলো, অফিসে যেতে হবে, আমার অনেক কাজ জমে আছে। তারপর একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম, আর আমার কেবিনে আমি চলে আসলাম। বসে বসে কাজ করছি, হঠাৎ ফোনটা বাজতে লাগলো। তাকে দেখি সঞ্জিতা কল দিয়েছে, কলটা রিসিভ করলাম। কি করতেছে আমার বাবুটা? কাজ করতেছি। তুমি? তোমার কথা ভাবি। আচ্ছা, এখন কি ছুটি পাবে নাকি? না গো, কাজের অনেক প্রেশার, এখন ছুটি পাবো না। আচ্ছা বাসায় এসে তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তোমার কাজ নিয়ে। এটা বলে ফোনটা কেটে দিল, আর সাথে সাথে বন্ধ করে দিল। আমি বারবার কল দিচ্ছি, কিন্তু বারবারই বন্ধ দেখাচ্ছে। তখন আমি ভাবতে লাগলাম, পাগলিটা হয়তো রাগ করেছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। আমি আবারও কাজে মনোযোগ দিলাম, আর এদিকে সঞ্জিতা একা একা বসে আসছে আর বলছে, বাবু বুঝবে মজা।
অফিস শেষ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। কাজের অনেক চাপ, বুঝতেই পারছেন। একটু পর বাইরে গেলাম, কিছু কেনাকাটা করতে হবে, তাই সেগুলো নিয়ে আসার পথেই ফুচকা নিয়ে আসলাম। জানি পাগলিটা রাগ করে আছে, আর আমি এটাও জানি ফুচকা দেখলে আর রাগ করে থাকতে পারবে না। ইনফ্যাক্ট কোনো মেয়েই সেটা পারে না। ফুচকা যেন তাদের রক্তে মিশে আছে। যাই হোক, ফুচকা নিয়ে সোজা বাসায় আসলাম। গেট দিয়ে ঢুকতে যাব, সামনে বাড়িওয়ালা আঙ্কেল পড়লো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমাকে তো কয়েকদিন ধরে দেখি না। আসলে আঙ্কেল, অফিসে একটু কাজের চাপ, আবার বাসায় এসেও কাজ করতে হয়, তাই তেমন সময় পাই না। বুঝতে পারছি। তা কোথায় গিয়েছিলে? আর হাতে সব কি? এই তো আঙ্কেল, একটু কেনাকাটা করা ছিল, আর হাতে এগুলো ফুচকা। ও, তুমি এসব খাও নাকি? খাই মাঝে মাঝে, তবে এসব আমার জন্য না। সানজিদা, রিয়া, নীলা ওরা ফুচকা খেতে ভালোবাসে, আর আমি বাজারে থেকে আসলাম, সামনে পড়লোতে নিয়ে নিলাম। আচ্ছা যাও, গিয়ে সবাই একসাথে খাও, আমি একটু বসে আড্ডা দিয়ে আসি। তখন আঙ্কেল চলে গেল। আসলে আঙ্কেল খুব মজার মানুষ, সেটা তাকে দেখলে বোঝা যায়। হয়তো আমাদের মতো বয়স থাকতে অনেক দুরন্ত ছিল। যাই হোক, আমি তখন ফুচকা নিয়ে সোজা উপরে চলে আসলাম, আর সানজিদাকে ডাক দিলাম। রিয়া এসে দরজা খুললো, আমাকে দেখে বলল, আরে ভাইয়া আসেন, ভেতরে আসেন। না, ভেতরে আসবো না। সানজিদা কোথায়? আপু তো ভেতরে বসে আছে। এটা শুনে আমি ভেতরে গেলাম। গিয়ে দেখি নীলা ফোনের ভিতরে ঢুকে যাচ্ছে, হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে। আর আমার পাখিটা মন খারাপ করে এক কোণে বসে আছে। আমি তার কাছে গেলাম আর বললাম, আরে সানজিদা, কি করো? দেখেন না কি করি। হ্যাঁ দেখছি, চুপচাপ করে বসে আছো যে? ইচ্ছে করছে তাই বসে আছি। রিয়া, এই যে এই ফুচকাগুলো তোমাদের জন্য। কি ভাইয়া, ফুচকা আনছো? নীলা দৌড়ে আসলো, কিন্তু সানজিদা একটুও নড়লো না। ফুচকাতে কিন্তু খুব ঝাল দিতে বলেছি। না, এটাও কাজ হচ্ছে না, কি করি? আচ্ছা তোমরা 3 বোন বসে খাও, আমি চলে যাচ্ছি। এটা বলে চলে আসতে লাগলাম। ভাইয়া কোথায় যাচ্ছ? তুমি খাবে না? না, ইচ্ছে করছে না, আর এসব আমি খুব একটা খাই না, তোমরা খাও। ধন্যবাদ ভাইয়া ফুচকা আনার জন্য। হয়েছে হয়েছে। সানজিদা মনে মনে বলছে, ধন্যবাদ দিতে আসছে, ফুচকা আনছে আমার জন্য, আর তারা ধন্যবাদ দিচ্ছে। এসবই মনে মনে ভাবছিল। এই এক কাজ কর, একটা প্লেটে রাফির জন্য রেখে দে, আর সাথে আমার জন্য। কিন্তু তোমার জন্য কেন রাখবো? তুমি খাবে না? খাবো, তোকে যেটা বলছি সেটা কর। তখন রিয়া আমার আর সানজিদের জন্য 1 প্লেটে রাখলো, আর সানজিদা সেটা নিয়ে রুম থেকে বেরোতে যাবে। নীলা জিজ্ঞাসা করলো, আপু কোথায় যাচ্ছিস? রাফির কাছে ছেলেটা কষ্ট করে নিয়ে আসলো, আর তাকে রেখে খেয়ে ফেলছি, এটা কেমন দেখায় না? সেটা বুঝলাম, কিন্তু তরগুলো কেন নিয়ে যাচ্ছিস? বোকার মতো কথা বলিস কেন? এখন নিয়ে গেলে ছেলেটা কি একা একা খাবে নাকি? এটা বলে সানজিদা সেখান থেকে চলে আসলো, আর নীলা বলতে লাগলো, কি জানি আপু আবার কি ফন্দি করতেছে। এদিকে আমি আমার রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। আগামীকাল মিটিং, কিভাবে করব সেগুলো তৈরি করতে হবে, সেটা নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ কলিং বেল বাজলো, তখন আমি দরজা খুললাম, আর দেখলাম সানজিদা হাতে প্লেট নিয়ে হাজির। আমাকে কিছু বলতে না দিয়ে রুমের ভেতরে চলে আসলো। আরে করছো কি? রাতে আমার রুমে ঢুকে পড়ছো? ঢুকলাম। কেন, কিছু করবে নাকি? ছি, কি বলো এইসব? তাহলে ভয় পাচ্ছ কেন? এদিকে আসো। তখন আমি তার কাছে গেলাম, আর সানজিদা বলল, এসব কেন নিয়ে আসলে? তোমার রাগ ভাঙানোর জন্য। তা একবার কি রাগ ভাঙানোর চেষ্টা করেছ? সরি, আসলে বুঝতেই তো পারছো আমি এখন অফিসিয়ালি কাজে কতটা চাপে আছি। আগামীকাল একটা মিটিং, সেখানে আমাকে মিটিংটা হ্যান্ডেল করতে হবে। আর এই প্রথম কোনো একটা মিটিং হ্যান্ডেল করব, কতটা চাপ আমার উপর দিয়ে যাবে। যদি অফিস থেকে ছুটি চাই, তাহলে বস আমাকে অফিসে রাখবে? হয়েছে, তুমি তোমার কাজ করো, আমি গেলাম। তখন রাগ করে প্লেটটা রেখে চলে যেতে লাগলো। আরে কোথায় যাচ্ছ? তখন তার হাত ধরে টান দিলাম, আবার আমার কাছে নিয়ে আসলাম। ছাড়ো, তোমার কাজ করো। আমার পরিটাকে আগে একটু দেখি, তারপর না হয় কাজ করব। এটা বলে এটাকে টান দিয়ে সোজা আমার বুকে নিয়ে আসলাম, আর সানজিদাও চুপটি করে আমার বুকে মাথা রাখলো। আমি প্লেটটা হাতে নিলাম, আর একটা ফুচকা তার মুখের সামনে ধরলাম। সানজিদা চুপ করে খেয়ে নিল, তারপর সে আমাকে খাই দিল। তারপর সানজিদা বলল, হয়েছে, এখন ছাড়ো, আব্বু বাসায় এসে আবার আমাকে খুঁজবে। তারপর আমি তাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথেই একটা কিস দিয়ে দৌড় দিল। এই প্রথম কোনো মেয়ে ঠোঁটের ছোঁয়া পেলাম। পুরো শরীরে 1000 ভোল্টের মনে হয় একটা শক খেলাম। আর এদিকে সানজিদা দৌড়ে তো রুমে গেল। তখন রিয়া জিজ্ঞাসা করলো, কি রে আপু, ফুচকা খেয়ে আসলি নাকি খাইয়ে আসলি?
মানে কি? এত কথা বলিস কেন? দুটোই করেছি, এখন তোর কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? তারপর তারা দুই বোন এসব নিয়ে ঝগড়া করতে থাকে, আর এদিকে আমি আমার কাজগুলো করতে লাগলাম। আর মাঝে মাঝে একটু আগের ঘটনাটা মনে পড়লে একা একা আসতে থাকি। কাজ করতে করতে ক্লান্ত, তখন ভাবলাম আম্মুর সাথে একটু কথা বলা যাক। যেইভাবে সেই কাজ, আম্মুকে কল দিলাম, কিছু কথা বললাম, আগামীকাল আমার মিটিং, দোয়াও করতে বললাম। তারপর কলটা কেটে দিয়ে আবারও কাজে মনোযোগ দিলাম। একটু পর দেখলাম ফোনটা বাজতেছে, তাকে দেখি লিজা কল দিয়েছে। কি মিস লিজা চৌধুরী, হঠাৎ এত রাতে কল? দিলাম। আগামীকাল মিটিং, তা প্রিপারেশন কেমন সেটা জানতে আর কি। এই তো এখন আর ল্যাপটপের সামনে বসে আছি। মিটিংটা ভালো করে হ্যান্ডেল করো, আর বেস্ট অফ লাক। ধন্যবাদ। তারপর কলটা কেটে দিলাম, তারপর আবার কাজে মনোযোগ দিলাম। আর এদিকে সানজিদা শুয়ে শুয়ে তার ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে। আমার সাথে পাঙ্গা নিতে আসছে, তার এমন অবস্থা করব যেটা সে বুঝতেই পারবে না। কাজটা কি ভালো হবে? এত কিছু আমি জানি না, তবে তাকে তো আমি শিক্ষা দেবই। জানি না, তবে আমি কিন্তু এতে নেই। তোর থাকতেও হবে না, আগামীকাল কলেজে আসবো। আমরাও আসবো। তখন তারা আরও কিছু বিষয় নিয়ে গল্প করে, আর এদিকে আমি ভাবতে লাগলাম পাগলিটাকে একবার কল দিয়ে দেখি কি করে। তাই দিলাম তাকে কল, কিন্তু কল দিয়ে দেখলাম তার ফোন ওয়েটিংয়ে আছে। বুঝলাম না এত রাতে কার সাথে কথা বলছে যে ব্যস্ত দেখাচ্ছে। যাই হোক, আমার এত টেনশন নিয়ে লাভ হবে না, অনেক রাত হয়েছে, এখন ঘুমানো দরকার। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করলাম। এর ভিতরে সানজিদা কয়েকবার কল দিয়েছে, কিন্তু আমি রিসিভ করিনি, কারণ আজ তাড়াতাড়ি অফিস যেতে হবে, আর ওর সাথে কথা বললে হয় তারও লেট হয়ে যাবে। তখন ওখানটার ম্যাপের মতো কয়েকটা রুটি তৈরি করলাম, তারপর সেগুলো খেয়ে বের হয়ে পড়লাম। কিন্তু সানজিদাদের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় সানজিদা ডাক দিল, আর আমিও দাঁড়িয়ে পড়লাম। তখন সানজিদা বলল, সমস্যা কি তোমার? কয়টা কল দিয়েছি। আরে আমার আবার কিসের সমস্যা হবে, আসলে নাস্তা তৈরি করছিলাম তো, তাই হতে শুনতে পাইনি, সরি। মিথ্যে বললাম, অনেক সময় বাঁচার জন্য মিথ্যে বলতে হয়। আচ্ছা যাই হোক, পরে কথা বলবো, আমি এখন চাই, আমার লেট হয়ে যাচ্ছে। তারপর তাকে কিছু বলতে না দিয়ে আমি চলে আসলাম। জানি হয়তো এখন রাগ করেছে, আর আমি এটাও জানি পাগলিটা আমার উপর বেশি সময় রাগ করে থাকতে পারবে না। তারপর একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম, আর সোজা বসের কেবিনে গেলাম। বস আমাকে সব কিছু বুঝিয়ে দিল। একটু পর ক্লায়েন্ট আসলো, আর মিটিং শুরু করলাম। একসময় মিটিং শেষ হলো, এবং সেটা ভালোই। আর এদিকে আজকে সানজিদা কলেজ আসলো, আর তার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ তার এক বান্ধবী বলল, কিরে দুলাভাই কেমন আছে? দুলাভাই মানে? কে তোদের দুলাভাই? এখন এমন অভিনয় করেছে যেন কিছুই যায় না। তুই তোদের বাসার ভাড়াটিয়ার সাথে রিলেশন করিস না? রিলেশন? আচ্ছা এক কাজ কর, ওই ছেলেটা মনে হয় নতুন, ডাক দে দেখি। তারপর তারা একটা ছেলেকে র্যাগিং করতে থাকে। আর এদিকে আমার মিটিং শেষ হওয়ার পর আমি আমার কেবিনে বসে রইলাম। একটু পর লিজা আসলো আর বলল, আরে মিস্টার রাফি, মিটিং কেমন হলো আপনার? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে, আর ডিলটাও আমরা পেয়েছি। তাহলে তো আমাকে একটা ট্রিট দিতে হবে। দেব, আগে আমাকে ভাবতে দাও। তখনই পিয়ন এসে বলল, বস নাকি আমাকে ডাকছে। আমি বসের কেবিনে গেলাম। আসতে পারি বস? আসুন। আর আপনার উপস্থাপন কিন্তু ভালো, যার জন্য আমরা এই বড় ডিলটা পেয়েছি, আর এতে আপনাদের কোম্পানি অনেক লাভবান হবে। ধন্যবাদ আপনাকে। স্যার, এটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আর আপনাকে খুব ক্লান্ত লাগছে, আপনি বাসায় চলে যান, গিয়ে রেস্ট নেন। ধন্যবাদ স্যার। তারপর আমি চলে আসলাম বসের কেবিন থেকে। সত্যি আজকে খুব ক্লান্ত লাগতেছে, কারণ গতকাল অনেক রাত জেগে কাজ করেছি। তারপর আমি অফিস থেকে বের হয়ে গেলাম, আর একটা রিক্সা নিয়ে বাসার পথে রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে বললাম ঝামেলায়। হ্যাঁ, রিক্সার চাকা পাঞ্চার হয়ে গেছে। আর হয়েছে তো হয়েছে, এরকম জায়গা হয়েছে যেখানে আপাতত কোনো রিক্সা নেই। এখন একটাই রাস্তা, আর সেটা হচ্ছে হেঁটে যাওয়া। যেমন ভাবা তেমন কাজ, হাঁটা শুরু করলাম। আর এদিকে সানজিদাও কলেজ শেষ করে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যেতে লাগলো রাস্তা দিয়ে। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে কলেজের সামনে চলে আসলাম, আর দেখতে পেলাম একটা মেয়ে রাস্তার মাঝ দিয়ে হাঁটতেছে, আর পেছন থেকে একটা ট্রাক জোরে জোরে হর্ন বাজাচ্ছে। কিন্তু মেয়েটা তো শুনতে পাচ্ছে না, কারণ তার কানে তো হেডফোন দেওয়া। কি করব বুঝতে পারছি না। তখন আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে পড়ে গেলাম, আর সাথে সাথে ট্রাকটাও চলে গেল। আর এদিকে আমি মেয়েটার উপরে পড়ে গেলাম, ওটা শক্তিও পাচ্ছি না, হয়তো ব্যথা পেয়েছি। লোকজন দৌড়ে আসলো আমাদের দিকে, আর সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা যা করলো সেটা আমি ভাবতে পারিনি।
মেয়েটা আমাকে ধাক্কা মেরে ফেলে উঠে দাঁড়ালো আর ঠাস ঠাস করে কয়েকটা মারলো। চরগুলো আমার গালে মেরেছে। আর এদিকে আমি একের পর এক অবাক হচ্ছি। হ্যাঁ, সানজিদাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম। আর এখন তো চর মারলো, এতে তো আরো বেশি অবাক হলাম। সানজিদা, তুমি আমাকে চর মারলে? ওই ফকিন্নি, তুই কোন সাহসে আমার নাম ধরে ডাকিস? হ্যাঁ, কি যোগ্যতা আছে আমার নাম ধরে ডাকার? এই ছিল ঘটনা, বাকিটা তো আপনারা জানেনই। চলুন এবার বাস্তবে ফিরি। এসব ভাবতে ভাবতেই নিজের গন্তব্যে পৌঁছে গেছি। এরপর বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে ডাক দিলাম। আমার ডাক শুনে আম্মু বাইরে আসলো আর আমাকে দেখে কেঁদে দিল। জানি না সেটা কিসের কান্না, আনন্দের নাকি দুঃখের। কিরে, তোর হাতে পায়ে এসব কি? তোর কি হয়েছে? আম্মু তেমন কিছু না, একটু রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছি। কিন্তু আম্মু বিশ্বাসই করতে যাচ্ছে না। মায়ের মন তো বুঝতেই পারছেন, তবু অনেক কষ্টে বোঝালাম। যাই হোক, তারপর নিজের রুমে গেলাম। রুমটা সে আগের মতোই আছে, কত স্মৃতি এই রুমে। নিজের রুমে বসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। হঠাৎ ছোট বোন লাবণী এসে হাজির। কি রে ভাইয়া, কখন আসলি? বাবা, কত বড় হয়ে গেছিস, তোকে তো বিদায় করতে হবে। ভাইয়া? আচ্ছা আর বলবো না, এই তো মাত্র আসলাম। তা কোথায় গিয়েছিলি? এই তো ভাইয়া, ঝিনুকদের বাসায়। তো আমার জন্য কি নিয়ে আসলে? কিছু আনিনি। ভাইয়া, তোর শরীরে এসব কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? এতক্ষণে সে খেয়াল করলো আমার শরীরের দিকে, কারণ গায়ে তখন লুঙ্গি ছিল। আরে তেমন কিছু না, রিক্সা থেকে পড়ে একটু ব্যথা পেয়েছি। তুই কখনো সিরিয়াস হবি না, এখানে একটু ব্যথা, যদি তোর কিছু হয়ে যেত। আরে পাগলি বোন আমার, খাদিস না। আর আমার কিছু হয়নি, এই দেখ আমি ঠিক আছি। আসলে ভাই বোনদের সম্পর্ক সত্যি খুব মধুর হয়। মারামারি, খুনসুটি এসবের মাঝে গড়ে ওঠে ভাই বোনের সম্পর্কগুলো। একদিন চলে যেতে হয় সেই ভাইটাকে ছেড়ে অন্য কোনো এক নতুন পরিবেশে। সেটা মেয়েদের জন্য কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই বলতে পারবে। কিন্তু আমরা ভাইরা সেদিন হয়তো কান্না করি না, হয়তো হাসি মুখে বিদায় দেই বোনের সুখের জন্য। কিন্তু বিশ্বাস করেন, সেই ভাইগুলো কলিজাটা সেদিন ছিঁড়ে যায়। গড়িয়ে কান্না করে বলতে ইচ্ছে করে, সেদিন যাস না বোন, আমাকে ছেড়ে খুব একা হয়ে যাব। কিন্তু সেদিন পারি না ভাই হয়ে বোনকে আটকাতে, কারণ এটাই আমাদের বাস্তবতা। ভালো থাকুক প্রতিটি ভাই বোনের ভালোবাসা, আর বেঁচে থাকুক এরকম হাজারো ভাই বোনের সম্পর্কগুলো। চলুন এখন গল্পে আসি। লাবণী আমার সামনে আসলো আর বলল, দেখি কতটা ব্যথা পেয়েছিস। আর এটা খুলিস না, ব্যথা পাবো। এ ডাক্তার খুলে বুঝি বলতে পারতি। আয়, এই ওষুধগুলো লাগিয়ে দেই। একটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছি, আর সেটা হচ্ছে লাবণী কিন্তু ডাক্তারি পড়তেছে। যাই হোক, একটু পর আব্বু বাসায় আসলো, আর সে একই প্রশ্ন, কিভাবে ব্যথা পেয়েছি, তাকেও বোঝাতে হলো। তারপর সবাই একসাথে খেতে বসলাম। আজ খুব আনন্দ লাগছে, কতদিন পর নিজের পরিবারের সাথে খেতে বসেছি। আর অন্যদিকে সকালে রিয়া আর নীলা ঘুম থেকে উঠে সোজা আমার রুমের সামনে আসলো। কিন্তু সেখানে এসে তারা অবাক হলো, আর সেটা হচ্ছে আমার রুমের সামনে তালা ঝুলছে। তারা বুঝতে পারছে না তালা কেন ঝুলছে আর আমি কোথায় এত সকালে। তখন নীলা ফোন বের করলো আর আমার নাম্বারে কল দিল। কিন্তু তখন তারা আরো বেশি অবাক হলো, আর সেটা হচ্ছে আমার ফোন বন্ধ দেখাচ্ছে। কিন্তু নীলা ভালো করে জানে আমার ফোন কখনো বন্ধ থাকে না। তাহলে কি রাফি ভাইয়া সত্যি চলে গেল? আমারও তো মনে হচ্ছে, কিন্তু আমার খুব খারাপ লাগতেছে। জানিস, লোকটা অ্যাক্সিডেন্ট করেছে, কেমন ব্যথা পেয়েছে সেটাও দেখতে পারলাম না। একা একা কোথায় গেল সেটাও জানতে পারছি না, ফোনটাও বন্ধ করে রেখেছে। তখন তারা রুমে চলে আসলো আর আঙ্কেলকে বলতে লাগলো, আপু, রাফি ভাইয়ার হয়তো চলে গেছে, তার রুম তালা মারা দেখলাম, আর ফোনটাও বন্ধ। এত সকালে চলে গেলেও এখন যেন শরীরের কি অবস্থা, অনেক ব্যথা পেয়েছিল ছেলেটা। আর এদিকে সানজিদ এসব শুনে তো নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সে লেভেলে ডান্স করতে লাগলো। আজ তার মিশন সাকসেস হয়েছে, সে আমাকে বাসা থেকে তাড়াতে পেরেছে। আজ সে ভীষণ খুশি, তাই সে খুশি মনে কলেজে যেতে লাগলো। কলেজে গিয়ে তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে লাগলো। হঠাৎ তার এক বান্ধবী বলল, আচ্ছা সঞ্চিতা, ওই ছেলেটার কি খবর? কোন ছেলের? গতকাল যাকে অপমান করলি, আবার তোকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছে। সেটা আমি কি করে বলবো? ওর খবর কি শুনেছি? আমাদের বাসা থেকে চলে গেছে। তবে তুই কাজটা কিন্তু ভালো করিস নাই। ছেলেটা যদি সেদিন তোকে না বাঁচাতো, তাহলে আজ তুই এখানে থাকতি না, হয়তো হাসপাতালে বেড়ে, নয়তো মাটির নিচে। মানে কি? কেন, তুই মোর হাই কিছুই জানিস না, এমন ভাব নিচ্ছিস? সত্যি আমি বুঝতে পারছি না, একটু বলো তো সেদিন ঠিক কি হয়েছিল? আচ্ছা চল আমার সাথে। ওই দিন যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে একটা দোকান আছে, আর সেটাতে সিসি ক্যামেরা আছে, সেটাতে হয়তো ভিডিও হয়েছে। আয় গিয়ে দেখে আসি। তখন সানজিদা তাদের সাথে যেতে লাগলো।
কারণ সানজিদা সেদিন কিছুই বুঝতে পারেনি, আর বুঝবে কি করে, কানে তো ছিল হেডফোন। তখন দোকানে গেল, আর দোকানিকে অনেক রিকোয়েস্ট করার পর ভিডিও দেখতে দিল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সানজিদা কানে হেডফোন দিয়ে রাস্তার মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে, আর পেছন থেকে আসতেছে বড় একটা ট্রাক। আর সেটা দেখেই আমি দৌড়ে সানজিদাকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে নিয়ে পড়ি, আর আমি ব্যথা পাই। আর তার পরেরগুলো তো সানজিদার মনেই আছে। পরে সানজিদা সেখান থেকে বাসায় চলে আসলো, আর ভাবতে লাগলো সে কত বড় ভুল করেছে আর অন্যায় করেছে। যে তাকে নতুন করে বাঁচিয়েছে তাকে সে এসব ভাবছে, আর নিজে নিজে একা একা কান্না করছে। এদিকে আমি খাবার খেয়ে সবার সাথে একটু গল্প করলাম। তখন আম্মু বলল, আচ্ছা তুই গিয়ে রেস্ট নে, এমনিতেই এমন অসুস্থ, তার উপর আবার ঢাকা থেকে আসলি। আমি আমার রুমে আসলাম আর শুয়ে পড়লাম। বিকেলে না হয় একটু হাঁটতে বের হবো। শুয়ে আছি, হঠাৎ মনে পড়লো সানজিদের সেই কথাগুলো। সত্যি কি সানজিদ আমাকে ভালোবাসেনি? তাহলে এগুলো কি ছিল? একসাথে ঘুরতে গিয়েছি সেদিন তো একটা, থাক আপনারা তো জানেনই। এসবই কি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য করেছে? সে বললেই পারতো সে আমাকে সহ্য করতে পারে না, তাহলে তো আমি চলে আসতাম। কি দরকার ছিল আমার মনটা নিয়ে খেলা করার? এই প্রথম কোনো একটা মেয়েকে ভালোবেসেছিলাম, আর সে আমাকে এভাবে ধোঁকা দিল। সে নাকি কখনো আমাকে ভালোই বাসেনি। কি অদ্ভুত এই পৃথিবী, আর কি অদ্ভুতই না তাদের চিন্তাভাবনা। আজকাল প্রতিশোধ নেওয়ার জন্য মানুষের মন নিয়েও খেলা করে। আর আমি বা কেমন, কেন বুঝতে পারিনি সানজিদের এই প্রেম খেলা? কেন এত স্বপ্ন দেখতে গেলাম এই মেয়েটাকে নিয়ে, যে কিনা স্বপ্ন দেখতে কিভাবে আমাকে অপমান করবে, কিভাবে আমাকে ছোট করবে? নাকি আজকালে ভালোবাসাটা এরকম? আজ এই চোখের পানিটাও কেমন স্বার্থপর, নিজের জন্য না কেঁদে অন্যের জন্য কাঁদে। এসব ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আসলে আমিও না খুব বোকা। বাড়িওয়ালার মেয়ের সাথে গিয়েছিলাম প্রেম করতে। হ্যাঁ, তোর বোঝা উচিত ছিল তুই রাস্তার ছেলে, তোকে মানায় রাস্তায়, কোনো মেয়ের সাথে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। শরীর খুব ক্লান্ত তাই। আর অন্যদিকে সানজিদা রুমে এসে কান্না করতে থাকে। কি করলো সে? এমনটা সে করতে পারলো যে তাকে বাঁচিয়েছে তাকে সে এক প্রকার মেরে ফেললো? জানি না রাফি কেমন আছে আর কেমন ব্যথা পেয়েছে। সেদিন তো রাগে আর জিদের কারণে এসব করলাম। আজ কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে রাফির গায়ে যতটা আঘাত লেগেছে তার থেকে বেশি আঘাত এখন আমার গায়েও লেগেছে। সানজিদা এক প্রকার কান্না করে দেয়। তখন সে ফোন বের করে আর আমার নাম্বারে কল দিতে থাকে। কিন্তু কি হবে, আমার সিমটাই তো বন্ধ। সানজিদা বারবার আমার ফোনে বন্ধ পেয়ে কান্না করতে থাকে, কিন্তু লাভ হবে না, কারণ আমি তো সিমটা ভেঙে ফেলেছি। এরপর সানজিদা কান্না করতে থাকে। আর এদিকে আমি ঘুম থেকে উঠে বিকেলে একটু হাঁটতে বের হলাম। শুনেছি মন খারাপ থাকলে নাকি বিকেলের ওই হাওয়াতে মনটা ভালো হয়ে যায়। ফোনটা বের করে রনিকে ফোন দিলাম। কিরে শালা, আমাদেরকে তো ভুলেই গেলি। বাড়িতে আসিস না, গ্রামটাকে কি ভুলে গেলি? শালা, আমি তো গ্রামে আছি। কি, কখন আসলি আর এখন কোথায় আছিস? এই তো বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়া, আমি আসতেছি। তারপর রনি ফোনটা কেটে দিল। অনেকদিন পর এই গাছের নিচে আসলাম। কত স্মৃতি আছে এই গাছের সাথে। ছোট সময় কত মজা করতাম আমরা, আর এখন সেই আনন্দটা নেই। হ্যাঁ, সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। এখন সবাই তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে। বন্ধুদের সময় দেওয়ার মতো টাইমটুকুও হয় না। কত সুন্দর এবং আমার খুব প্রিয় একটা জায়গা। আর যদি এখানে আমার সাথে সানজিদা থাকতো তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ সানজিদা তো আমার মুখটাই দেখতে পারে না। এতটা ঘৃণা করে সে আমাকে। এসব ভাবছে হঠাৎ পেছন থেকে একটা চট দিয়ে বলে উঠলো, কেমন আছিস? তাকে দেখি সজল, রনি, জাহিদ এসেছে। এই তো আলহামদুলিল্লাহ, তোরা সবাই কেমন আছিস? কিরে, তোর এসব কি হয়েছে? হাতে পায়ে ব্যান্ডেজ কেন? আরে এটা কিছু না, রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ছাড় তো এসব, বল কেমন আছিস? আমরা আর ভালো। তারপর আমরা গল্প করতে লাগলাম। হঠাৎ সজল জিজ্ঞাসা করলো, কিরে, বিয়ে করবি না? এই বিয়ের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল সানজিদাকে নিয়ে, তাকে বিয়ে করব। ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন ছিল, হয়তো সেই স্বপ্নগুলো নিজের ভিতরে চাপা দিয়ে রাখতে হবে। হয়তো কখনোই প্রকাশ হবে না আমার স্বপ্নগুলো। শালা, তোর বিয়ের খবর নাই, আবার আমারটা নিয়ে ভাবে। আসলে দোস্ত, ছোট্ট একটা চাকরি করি, এটা দিয়ে সংসার চলে কোনো রকমে। আবার বিয়ে করলে তুই বুঝতেই পারিস আমার লিভারের সমস্যা। ওনার মাসে মাসে 4-5 হাজার টাকা লাগে। এখন বল আমি কি করতে পারি? আচ্ছা, আমি আবার ঢাকা গেলে তোর জন্য একটা জবের ব্যবস্থা করব। আশা করি পরের তো সমস্যা হবে না, আর পরে বিয়েটাও করে নিস। তারপর তাদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরতে লাগলাম। তাদের সাথে থাকার সময় 1 মিনিটের জন্যও সানজিদের কথা মনে পড়েনি। কিন্তু এখন খুব মিস করতেছি মেয়েটাকে, কারণ আমি তো সত্যি ভালোবেসেছিলাম তাকে। হয়তো সে আমার ইমোশন নিয়ে মজা করেছে, খেলা করেছে আমার ভালোবাসা নিয়ে,
তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে পরিবারের সাথে বসে আড্ডা দিতে লাগলাম। আড্ডার মাঝে হঠাৎ আম্মু বলল, বাবা এবার তো বিয়েটা করে ফেল। আমার তো বিয়ে বিয়ে কেন করো? ওকে আর করব না আমি, মারা গেলে পরে বিয়ে করিস। আমাদের কি ইচ্ছে করে না নাতি নিয়ে সময় কাটাতে? হয়েছে হয়েছে, এত কথা বলতে হবে না, আমি একটু সুস্থ হই তারপর। কি তুই বিয়ে করবি? আচ্ছা আমরা তাহলে মেয়ে দেখি। ও তোর না, একটা মেয়ের সাথে রিলেশন আছে, ওই বাড়িওয়ালা মেয়ের সাথে ওর বাবার সাথে কি আমার কথা বলবো? ওরা কথা বলতে আবার আমার মনটা খারাপ হয়ে গেল। কত স্বপ্ন ছিল আমার, আর আজ সেই স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে অন্য কাউকে বিয়ে করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কি রে কথা বলিস না কেন? আম্মু, ওর সাথে তো আমার রিলেশনে হয়নি, এমনিতেই তোমার সাথে মজা করেছিলাম। কোথায় ওরা আর কোথায় আমি? তাদের সাথে আমাদের যায়। ওরা হচ্ছে বাড়িওয়ালা আর আমরা হচ্ছি তাদের বাসার ভাড়াটিয়া, ছোট লোক, রাস্তার ছেলে। তাদের সাথে আমাদের যায় না, তার চেয়ে বরং তুমি মেয়ে দেখো। আম্মু মনটা খারাপ করে নেয় আর ওখান থেকে উঠে চলে যায়। আমি জানি আম্মু কেন মন খারাপ করেছে, কারণ তার ছেলে নিজেকে ছোট লোক, রাস্তার ছেলে মনে করছে। কিন্তু কি করব, কোনো একজন তো এই কথাগুলো আমাকে বলেছিল। তারপরে আমি আমার রুমে চলে আসলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। ভেবেছিলাম পরিবারের সাথে থাকলে হয়তো মেয়েটাকে বলে থাকতে পারবো, কিন্তু এখানে এসে সবচেয়ে বেশি তার কথাটাই মনে পড়ছে। যাই হোক, আমি ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঘাটাঘাটি করতে লাগলাম। আর এদিকে সানজিদা নিজে রুমে বসে ভাবতে লাগলো আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো। আমি তাকে বাঁচানোর জন্য নিজে ব্যথা পেলাম, আর সেখানে আমাকে এই অপমান করলো। এসব ভাবতে তার লজ্জা করছে। আমি তো তোকে ভালোবাসি নাই, শুধু প্রতিশোধ নেওয়ার জন্য এই অভিনয়টুকু করা। তাহলে কেন তাকে এখন এত মিস করতেছি? মনে হচ্ছে তার বুকটাই যেন আমার সবচেয়ে নিরাপদ জায়গা, তার হাতটাই যেন আমার সবচেয়ে বড় ভরসা। আচ্ছা, সেও কি এখন আমায় মিস করতেছে, নাকি আমাকে নিয়ে খারাপ কিছু ভাবতেছে? এভাবে সে সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। আর এদিকে আমি সানজিদাকে বলে থাকার জন্য একটা মুভি দেখতে লাগলাম। কিন্তু তখন মনটা আরও খারাপ হয়ে গেল, কারণ মুভিতেও এমন একটা কাহিনী হয়েছে যেটা থেকে আবার সে মেয়েটার কথা মনে পড়ে গেল। তাই মুভিটা বন্ধ করে শুয়ে রইলাম। আজ বুঝতে পারলাম মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কেন নেশা জগতে যায়। এভাবে 2 দিন চলে গেল। আজ হঠাৎ সকালে আম্মু আসলো আর বলল, রাফি বাবা তোর জন্য আজকে মেয়ে দেখতে যাবো, রেডি থাকিস। আম্মু, আমি যাব না, তোমাদের পছন্দ হলেই আমার পছন্দ। আরে চল গিয়ে একটু ঘুরেও আসতে পারবি। আর তোর মামা এই মেয়েটার কথা বলল, তোর মামার বন্ধুর মেয়ে, খুব ভদ্র নাকি মেয়েটা? হ্যাঁ, তোমরা যাও। আর এদিকে সানজিদা কলেজে যাবে আজকে, আর তার সাথে তার আব্বুও যাবে। তারপর তারা কলেজে যেতে লাগলো। ওই দিন যেখানে ঘটনাটা ঘটে, মানে সানজিদা আমাকে চড় মারে, সেখানে যেতে একটা লোক এসে বলে, আরে তুমি ওই মেয়েটা না? ওই দিন যে একটা ছেলে তোমাকে বাঁচালো আর তুমি তাকে অপমান করলে আর চড়ও মারলে। আচ্ছা, তোমার এত অহংকার কিসের? আর এই ভদ্রলোককে হয়তো তোমার বাবা, তাই না? আমার মেয়ে সে। কিন্তু আপনি এসব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন, আপনি কিছু জানেন না? না তো, মাত্র আপনার কাছ থেকে শুনছি, একটু খুলে বলবেন? শুনেন তাহলে। কানে হেডফোন দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, আর পেছন থেকে একটা ট্রাক আসছিল। আর তখন একটা ছেলে এটা দেখে দৌড়ে এসে নিজের জীবন বাজি রেখে মেয়েটাকে বাঁচালো এবং নিচে অনেক ব্যথা পেল। তারপর আপনার মেয়ে ছেলেটাকে অনেক অপমান করলো, ভাড়াটিয়া, ছোট লোক, নানান কথা, এবং ছেলেটাকে একটা চড়ও মেরেছিল। মেয়েটা চলে যায়। তখন আমরা ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাই। আমি স্পষ্ট দেখছিলাম ছেলেটার চোখে পানি। কেটে গেছে এই জন্য না, এত মানুষের সামনে এভাবে অপমান। আবার মেয়েটাকে নাকি ছেলেটা ভালোবাসে, তো কিন্তু মেয়েটা নাকি তার সাথে অভিনয় করেছে। এগুলো শুনে আঙ্কেল সানজিদার দিকে তাকালো, আর তখন সানজিদা নিচের দিকে তাকায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। সানজিদাও তো এসব জানতো না, তাকে বাঁচানোর জন্য যে আমি এমন করেছি। তখন আঙ্কেল বলল, তোমাকে কলেজে যেতে হবে না, বাড়িতে আসো। এটা বলে আঙ্কেল বাসার দিকে যেতে লাগলো, আর পেছনে সানজিদাও যেতে লাগলো। আঙ্কেল হাঁটছে আর ভাবছে, আমি রাফির সামনে কিভাবে মুখ দেখাবো? সে তো আমায় বলতে পারতো যে সানজিদার জন্য তার এরকম হয়েছে, কিন্তু সে তো বলল না। এভাবে তারা বাসায় চলে আসে, আর তখন আঙ্কেল ঠাস ঠাস করে তার 2 গালে থাপ্পড় মারে। হ্যাঁ, সানজিদাকে আঙ্কেল চড় মারলো আর বলল, তুই আমার মেয়ে, এটা বলতেও আমার লজ্জা করতেছে। তুই আমার মেয়ে হয়ে এরকম একটা কাজ করলি? যে তোকে তার জীবন বাজি রেখে বাঁচালো, তাকে এভাবে অপমান করলি? আঙ্কেলের চিল্লাচিল্লি শুনে রিয়া, নীলাও আসলো, আর সানজিদা ভয়ে কষ্টে কান্না করতে লাগলো।
কোনো কথা বলছে না। আজ থেকে তোর কলেজ বন্ধ, আর বাসা থেকেও বের হতেও পারবি না। এটা বলে আঙ্কেল চলে গেল। আর তখন সানজিদা ফ্লোরে বসে পড়ে আর কান্না করতে থাকে। তখন রিয়া নীলা জিজ্ঞাসা করলো, আপু কি হয়েছে? আপু এরকম কেন করছে? আর তুইও বা কেন কান্না করছিস? অনেক বড় ভুল করে ফেলেছি রে। আমি তো আর থাকতে পারছি না। এই গেমটাতে হয়তো আমি হেরে গেছি। রাফিকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি নিজেই হেরে গেছি তার ভালোবাসার কাছে। আমি বাঁচতে পারবো না এই রাফিকে ছাড়া। কি বলছিস জাতা? কি হয়েছে একটু খুলে বলতো। এসব শুনলে বাবার মতো তুইও বলবি। বোন হিসাবে পরিচয় দিতে তোদের লজ্জা হচ্ছে। যা হয়েছে সেটা বাদ দে, আমাদের সব খুলে বল দেখি আমরা কিছু করতে পারি কিনা। তাহলে শোন। তারপর সানজিদা সব খুলে বলে কি হয়েছে আমার সাথে। এসব শুনে রিয়া নীলা বলল, আপু এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। ছেলেটা তোকে ভালোবেসেছিল আর খেলা করলি, মনটা ভেঙে দিলি ওর। কত সরল একটা ছেলের সাথে এরকম করলি। প্লিজ আমাকে আর কিছু বলিস না, আমি আর পারছি না। খুব কষ্ট হচ্ছে রে রাফির জন্য। এখন কি করতে চাচ্ছিস সেটা বল। জানি না কি করব, কিন্তু যে কোনো কিছুর বিনিময়ে আমার রাফিকে চাই, না হলে আমি বাঁচতে পারবো না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাইয়া তো গ্রামে চলে গেছে আর আমরা এটা জানি না তার গ্রাম কোথায়। তাহলে তাকে খুঁজবো কি করে? আচ্ছা যদি খুঁজে পাও আর পরে যদি সে তোমাকে মেনে না নেয় আর অপমান করে? করুক অপমান, তবুও তাকে আমার চাই। একটু হেল্প কর না আমাকে। আচ্ছা ঠিক আছে, ভাবতে দে কিভাবে কি করা যায়। তখন সানজিদা তার রুমে আসে আর সে ভাবতে থাকে কিভাবে জানবে যে আমার গ্রামের বাসা কোথায়। আর এদিকে আমি বাসায় বসে আছি। আজকে ব্যান্ডেজ খুলে ফেললাম। হঠাৎ ফোনটা বাজতে থাকে। তাকে দেখে লিজা কল দিয়েছে। তখন আমি কলটা রিসিভ করলাম। কেমন আছো মিস লিজা? ভালো তো। তা গ্রামে গিয়ে তো আমাকে ভুলে গেলে? আরে না, বলবো কেন। আসলে অনেকদিন পর গ্রামে আসলাম তো, বুঝতেই পারছো। তা ওই দিকের খবর কি? ভালো তো। কবে ঢাকা আসতেছো? আর ঢাকা বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। বুঝতে পারছি না কি করব। আজকে নাকি মেয়ে দেখতে যাবে। কি করব বুঝতে পারছি না। বিয়েটা করে নাও। আরে ধুর, মজা করো না তো। তারপর তার সাথে গল্প করতে লাগলাম। একটু পর বাসা থেকে রেডি হয়ে সবাই মেয়ে দেখতে গেল। আর আমি বসে বসে নোটবুকে লিখতে লাগলাম। আর এদিকে সানজিদা আর তার দুই বোন মিলে ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। হঠাৎ রিয়া বলে উঠলো, পেয়ে গেছি। তোমাদের মনে আছে আব্বু যেদিন রাফি ভাইয়ের সাথে পরিচয় করে দিয়েছিল আর কি বলেছিল? কি বলেছিল? আমি তো ওইসব ভালো করে শুনি নাই। বলেছিল আব্বুর গ্রামের ছেলে রাফি ভাইয়া। তাই নাকি? কিন্তু আমি তো জানি না আব্বুর বা আমাদের গ্রামের বাসা কোথায়। কখনো যাওয়া হয় নাই তো। তখন তার আঙ্কেলের কাছে যায়, তাদের বাবার কাছে। আচ্ছা আব্বু, আমাদের দাদুর বাসা কোথায় সেটা তো জানি না। আমার গ্রামের বাসা তো তোমাদের কখনো নিয়ে যাওয়া হয় নাই। গাজীপুর শ্রীপুরে আমাদের গ্রামের বাসা। ও আচ্ছা, তাহলে রাফি ভাইয়ের বাসাও তো সেখানে। কিন্তু কেন? সেটা পরে দেখতে পাবে, এখন আমার কাজ আছে, আমি যাই। তখন রিয়া সানজিদার রুমে আসলো আর বলল, আপু খোঁজ পেয়ে গেছি রাফি ভাইয়ের বাসায় গাজীপুরে শ্রীপুরে। সেটা তোমার ইচ্ছা, তুমি কি করবে। আমি যে তাকে সত্যিই ভালোবেসে ফেলছি, তাকে আমার চাই যেভাবেই হোক। এদিকে সবাই মেয়ে দেখতে গেছে আর আমি মনে মনে দোয়া করতে লাগলাম যাতে মেয়ে তাদের কোনোভাবেই পছন্দ না হয়। কারণ এখন বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। ছোট বোনও গেছে। বাসায় এখন শুধু আমি একা। এভাবেই বিকেল হয়ে আসলো আর সবাই বাসায় ফিরে আসলো। ছোট বোন এসে বলল, ভাইয়া ভাবিকে তো আমাদের খুব পছন্দ হয়েছে। 2 দিন পর তারা আসবে আমাদের বাসায়। আল্লাহ, এটা কি বলে? আমার দোয়া তাহলে কবুল হয়নি। যাই হোক, এভাবে দিনটা কেটে গেল। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এভাবে 2 দিন কেটে গেল। আজকে মেয়েদের বাসা থেকে নাকি আমাকে দেখতে আসবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাসায় থাকতে হচ্ছে। কি করব? আমার তো হাত পা বাঁধা। আম্মু কি বললো সেটা তো আপনাদের মনে আছে। তারা সব কিছু দেখে বলল তাদেরও পছন্দ হয়েছে। এখন শুধু বিয়েটা হলেই হয়। লও ঠেলা, এখন আবার আমাকে বিয়ে করতে হবে। যাই হোক, তারা নাকি পরে বসে বিয়ের ডেটটা ঠিক করবে। আর এদিকে সানজিদা ভাবতে লাগলো আগামীকাল সে রওনা দেবে আমার বাড়ির উদ্দেশ্যে। তার ফোনে আমার একটা পিক আছে, সেটা দেখাতে দেখাতে আমার কাছে আসবে। যাই হোক, এদিকে আমি তো চিন্তা করতে লাগলাম সানজিদার কথা। সে এখন কি করছে? হয়তো ভালো আছে, আর ভালো থাকারই কথা, কারণ সে তো তার মিশনে সাকসেস হয়েছে। হেরে গেছি শুধু আমি। রাতে শুয়ে আছি, হঠাৎ লাবণী এসে হাজির।
কি রে ভাইয়া, কি করছিস? কিছু না, এমনি শুয়ে আছি। ভাইয়া, ভাবি কিন্তু হেব্বি সুন্দর, তোর সাথে যা মানাবে না বলে বোঝাতে পারবো না। থাক, আর বুঝতে হবে না। আর এখনই এত ভাবি ভাবি করিস না, আগে বিয়েটা হোক, তারপর এত ভাবি ডাকলে পরে আবার কি ডাকবি? তুই এরকম কেন? যা, এত কথা বলিস না। তোর কাজ থাকলে সেটা কর এখন, যা। তারপর লাবণী চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। আর এদিকে সানজিদা সব কিছু রেডি করে নিল। সকাল হওয়া মাত্রই সে বেরিয়ে পড়বে আমার বাড়ির উদ্দেশ্যে। তারপর সানজিদাও ঘুমিয়ে পড়লো। আর এভাবে রাতটাও কেটে ভোরের আলো ফুটলো। আর সানজিদা বেরিয়ে পড়লো, একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে আসলো। তারপর বাসে করে আসতে লাগলো। আর এদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম আর একটু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে স্কুলের মাঠে আসলাম আর দেখলাম ছোটরা ক্রিকেট খেলছে। আর বরাবরের মতো আমারও ক্রিকেট খুব পছন্দ, তাই আমি দেরি না করে হাতে ব্যথা নিয়ে তাদের সাথে খেলতে নেমে পড়লাম মাঠে। কিছু সময় খেলার পর বাসায় চলে আসলাম। আর এদিকে সানজিদা আমাদের গ্রামে এসে পড়ল, কিন্তু সে তো এখানে কিছুই চেনে না। তখন একজন লোককে আমার পিক দেখে জিজ্ঞাসা করলো আমার বাসা কোন দিকে। তখন লোকটি বলল, এখান থেকে কিছুটা সামনে যাবেন, গিয়ে একটা মসজিদ দেখবেন, আর ওখানে গেলে যে কাউকে দেখালে ওদের বাসায় নিয়ে যাবে। তখন সানজিদা আবার হাঁটতে লাগে। গ্রামের আঁকাবাঁকা পথ, সানজিদার হাঁটতে ভালোই লাগছে। এই প্রথম সানজিদা গ্রামে এসছে। মাঠে কৃষকরা কাজ করছে আর সানজিদা সেগুলো দেখছে আর হাঁটছে, কিন্তু সে আর মসজিদ খুঁজে পাচ্ছে না। আর এই রাস্তা দিয়েই আমার বন্ধু সজল বাজারে যাচ্ছিল। তাকে দেখে সানজিদা জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাইয়া, এই ছেলেটার বাসা কোন দিক দিয়ে বলতে পারেন? সজল আমার পিকটা দেখলো আর বলল, বলতে পারি, কিন্তু তাকে কেন খুঁজছেন সেটা বলবেন? আসলে সে আমার ফ্রেন্ড, ঢাকায় থাকি। কোনো একটা বিষয় নিয়ে আমার ঝগড়া হয়, পরে সে গ্রামে চলে আসে আর নাম্বারটাও চেঞ্জ করে নেয়। ও আচ্ছা, তাহলে আপনি আমার সাথে চলেন, আমি নিয়ে যাচ্ছি ওদের বাসায়। ধন্যবাদ ভাইয়া। আমি আর রাফি একসাথে লেখাপড়া করেছি। আপনি কি জানেন তার আরেকটা নাম আছে, আর সেটা হচ্ছে সুজন। জানি, ও যে লেখালেখি করে সেটাতে দেখেছি। এভাবে কথা বলতে বলতে সজল সানজিদাকে আমাদের বাসায় নিয়ে আসলো। আর এদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর ক্রিকেট খেললাম, শরীরটা ক্লান্ত লাগতেছে। আর এদিকে সানজিদাকে আমাদের বাসায় নিয়ে এসে সজল আম্মুকে ডাকতে লাগলো, চাচি, ও চাচি, দেখো কাকে নিয়ে আসছি। কিরে সজল, কাকে নিয়ে আসলি? এ মা, এটা দেখি একটা মেয়ে বিয়ে করলি নাকি? আরে না চাচি, মেয়েটা আপনার পোলারে খুঁজতেছে, তাই নিয়ে আসলাম। আমার পোলারে খুঁজে কে তুমি মা? আসসালামু আলাইকুম আন্টি, আসলে আমি রাফির ফ্রেন্ড, ঢাকা আমার বাসা। ও আচ্ছা, ভেতরে আসো। কিন্তু রাফি তো আমাকে বলল না যে ঢাকা থেকে তার বন্ধু আসবে। আন্টি আসলে এটা সে নিজেও জানে না, আমাদের মাঝে একটু ঝামেলা হয়েছিল আর তারপর থেকে নাম্বারটা চেঞ্জ করে ফেলে, তাই দেখতে আসলাম তার কিছু হয়েছে কিনা। কোথায় সে? সে তো ঘুমিয়ে আছে। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। না না, থাক আন্টি, আমি দেখতেছি। আর রুমটা কোন দিকে? ওই যে ওইটা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। আর এদিকে সানজিদা আমার রুমে আসলো আর দেখলো আমি শুয়ে আছি। তখন সে আমার কাছে আসলো আর পাশে বসলো। সানজিদা আমার ঘুমন্ত সেই মুখটা দেখতে লাগলো। কত নিষ্পাপ লাগছে ছেলেটাকে। তখন সে মনের অজান্তে আমার কপালে একটা বসিয়ে দেয়। না মানে বুঝতেই তো পারছেন, আমার আবার এসব বলতে লজ্জা লাগে। এদিকে আমার বুকে হঠাৎ ভারী কিছু অনুভব করলাম, মনে হচ্ছে আমার ওপর কেউ শুয়ে আছে। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পর দেখতে পেলাম আমার উপরে কোনো একটা মেয়ে শুয়ে আছে। এটা দেখে আমি তো বুদবুদ করে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে সানজিদা আমার বুক থেকে মাথা ওঠায়। আসলে সানজিদা এতটাই টায়ার্ড ছিল, তখন সে আমার বুকে এসে ঘুমিয়ে যায়। আর আমার চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। আমি বুদবুদ করে চিৎকার করছি দেখে সে আমার মুখ চেপে ধরে আর বলে, আরে চিৎকার করো না, আমি সানজিদা। আমি ওকে দেখে তো অবাক, সেখানে কি করে? আপনি এখানে কেন? তোমার কাছে এসেছি আসলে সেদিনের জন্য সরি বলতে আসছি, আর সারা জীবনের জন্য তোমার হতে আসছি। দেখেন, মজা করার সময় বা জায়গা এটা না। আমি মজা করছি না, আমি একদম সিরিয়াস। কিন্তু আমি তো সিরিয়াস না। আর ওই দিনের জন্য সরি কেন বলছেন? সরি তো আমি বলবো। ওই দিন আপনাকে ধাক্কা না দিলে হয়তো আপনি পড়ে যেতেন না আর ব্যথা পেতেন না। আর আমার মতো রাস্তার ছোট লোক ছেলের কাছে কেন আসলেন? এটা কিন্তু ঠিক করলেন না। প্লিজ রাফি, আমাকে আর লজ্জা দিও না প্লিজ, আমি আর পারছি না, আমাকে ক্ষমা করে দাও। আরে কি বলছেন? আপনি কেন সরি বলছেন? সরি তো আমি বলবো, কারণ আপনি না চাওয়া সত্ত্বেও আমি আপনাদের বাসায় ভাড়া থেকেছি। প্লিজ রাফি, এসব বলো না। আমি ভুল করেছি, তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছি, আর এখন সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি।
ভালোবাসা? আপনি চলে যেতে পারেন, কারণ আমার বিয়ে ঠিক হয়েছে, আর চাইলেও বিয়েটা খেয়ে যেতে পারেন। কি? তোমার বিয়ে ঠিক হয়েছে? আমি বিশ্বাস করি না, তুমি এমনটা করতে পারো না। আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি, প্লিজ রাফি। দেখেন, আমি আপনাকে খুব ভালোবেসেছিলাম, নিজের থেকেও বেশি, কিন্তু তার বদলে আপনার কাছ থেকে কি পেয়েছি? এক বুক কষ্ট, অপমান, আর চাই না কারো ভালোবাসা। আপনি ভালো, ভদ্র এবং বড় লোকের মেয়ে, ভালো একটা ছেলে দেখে বিয়ে করতে পারেন। আর আমি তো ছোট লোক, রাস্তার ছেলে, আমার সাথে আপনার যায় না। এর ভিতরে আম্মু এসেও হাজির। এই যে মা, আসো। আর এই হারামজাদা, তুই আগে বলিস নাই কেন তোর ঢাকা থেকে বন্ধু আসবে? সেটা আমি জানলে তো। আন্টি আমি খাবো না, চলে যাব এখন। সে কি, এত দূর থেকে এলে আর এখনই চলে যাবে? এটা তো হবে না। না আন্টি, যার জন্য আসছি সেই চলে যেতে বলছে, তাহলে এখানে থেকে কি লাভ? আচ্ছা, তুমি আগে আসো, খাবার খাও, তারপর দেখা যাবে। ওই হারামজাদা, তুই এদিকে আয়। তখন আমি আম্মুর কাছে গেলাম। তখন আম্মু বলল, এই যে এইগুলো নিয়ে আয়। মেয়েটা এত দূর থেকে এলো, এখন যদি চলে যায় অনেক রাত হয়ে যেতে পারে। আর একা একটা মেয়ে এত রাতে যাওয়া ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাজারে গেলাম, আর এদিকে আম্মু সানজিদাকে খাবার দিল। সানজিদা খাচ্ছে, আর আম্মুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আন্টি, রাফিকে কোথায় বিয়ে দেন? ও কি তোমাকে সেটা বলে নাই? না আন্টি, তাই জিজ্ঞেস করলাম। দেখছো কেমন বান্দর পোলা, নিজের বন্ধুদেরও বলল না। তার মামার বন্ধুর মেয়ের সাথে, আর বিয়ের দিন কিন্তু তোমাকে অবশ্যই আসতে হবে। জি আন্টি। তারপর সানজিদা খাওয়া দাওয়া করলো, আর সে চলে যেতে লাগলো, কারণ তার এখন এখানে থেকে কী লাভ? যার জন্য আসলো সে তো অন্য কাউকে বিয়ে করে সুখী হতে চায়। এদিকে সন্ধ্যা হয়ে গেল। তখন আমি তাকে বললাম, এই যে মিস সানজিদা, এখন এখান থেকে যাওয়া যাবে না। আমাদের পরিবারের একটা সম্মান আছে আর নিয়ম আছে। কোনো মেহমান আমাদের বাসা থেকে সন্ধ্যা বের হতে পারে না, তাই আজকে রাতে আপনাকে এখানে থাকতে হবে। আর সকাল হলে আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন। তখন আর কি, সানজিদা যেতে পারলো না, তাকে থাকতে দেওয়া হলো লাবণীর সাথে। রাতে সবাই একসাথে খাওয়া শেষ করলাম, আর সানজিদা লাবণীর সাথে যাওয়ার আগে আমার রুমে আসলো। তখন আমি তাকে বললাম, আরে এত রাতে আমার রুমে? রাফি তুমি বিয়েটা করো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসি। সেটা এই মুহূর্তে সম্ভব না মিস, কারণ আম্মু কথা দিয়ে ফেলেছে। আর তাছাড়া যখন আমি আপনাকে পাগলের মতো ভালোবাসছিলাম, কোথায় তখন তো আমার ভালোবাসার মূল্য দেননি। প্লিজ রাফি। আপনার রুমে যান প্লিজ, এখানে থাকলে সমস্যা হবে, আর আমি চাই না কোনো ঝামেলা হোক। তারপর অনেক কষ্ট করে তাকে আমার রুম থেকে পাঠালাম। আর সানজিদা লাবণীর সাথে শুতে গেল। লাবণী তো একের পর এক কথা বলেই যাচ্ছে, কিন্তু সে কোনো উত্তরই দিচ্ছে না। কিছু একটা সে ভাবছে। এদিকে আমার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি পড়ল, কারণ আমিও তাকে ভালোবেসেছি। হঠাৎ ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি উত্তর দিয়ে জিজ্ঞাসা করলাম, কে? আমার নাম সীমা। সীমা কে? কোন সীমা? বারে, যার সাথে বিয়ে ঠিক তার নামটাও জানেন না? ও আপনি, তাহলে আপনার নাম সীমা? জি, আমার নাম সীমা। আর আমি কিন্তু আপনাকে কল দিয়েছি প্রেম করার জন্য না। আমার এত সময় নেই আপনার সাথে প্রেম করার। কেন কল দিয়েছেন সেটা বলেন। আসলে আপনাকে আমার একটা উপকার করতে হবে। বলেন দেখি, চেষ্টা করব। আমার সাথে আপনার বিয়েটা ভাঙতে হবে। কি বলেন? কিন্তু কেন? আমি একজনকে ভালোবাসি আর তার সাথেই থাকতে চাই। আর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে... থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি বাংলা সিনেমার ডায়লগ। আর সত্যি বলতে আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না, আর আপনি যেহেতু রাজি, তাহলে আর কি, বিয়ে ভেঙে দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তারপর কলটা কেটে দিলাম, আর খুশিতে প্যান্ট পরে লুঙ্গি ডান্স দিলাম। আর ভাবতে লাগলাম, মিস সানজিদা এবার বুঝবে খেলা কাকে বলে। আমার ভালোবাসা নিয়ে খেলা করা, এবার দেখো রাফি কি জিনিস। কিন্তু এর জন্য আমার লিজার সাহায্য লাগবে। কিন্তু লিজা কি রাজি হবে? যাই হোক, এসব পরে ভাববো, আগে লিজাকে কল দিই। প্রথমবার রিসিভ হলো না, পরে আবারও দিলাম, পরে রিসিভ হলো। তখন লিজা বলল, সরি, ওয়াশরুমে গিয়েছিলাম। সমস্যা নেই, তা কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার শরীরের কি অবস্থা? আর এত রাতে কল দিলে যে? কেন, কল দেওয়া যাবে না বুঝি? তাহলে রেখে দেই। আরে না, কখনো এত রাতে কল দাও নাই, তাই জিজ্ঞেস করলাম। আর কি তা, কেন কল দিলে? আসলে আমাকে একটি হেল্প করতে হবে। কি রকম হেল্প? অভিনয় করতে হবে। অভিনয়? কিরকম অভিনয়? প্রেমের অভিনয়। আসলে আমি একটা মেয়েকে, তারপর প্রথম থেকে সব কিছু বললাম,
সানজিদার সাথে পরিচয়ে সব কিছু খুলে বললাম। আর ওই দিন যে ঘটনাটা, সেটাও লিজাকে বললাম। এসব শুনে লিজা বলল, সেদিন তুমি মিথ্যা বলেছিলে। হ্যাঁ, এখন সানজিদা আমার বাসায় চলে এসছে, আর তাকে সাহায্য করার জন্য তোমার হেল্পের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, করব। তা তুমি ঢাকায় কবে আসছো? খুব তাড়াতাড়ি আসছি। আচ্ছা তাহলে এখন রেখে দেই, তুমি ঘুমাও। তারপর কলটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম, মিস সানজিদা এবার বুঝবে কত ধানে কত চাল হয়। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। ঘুম থেকে উঠে জানতে পারলাম সানজিদা নাকি চলে গেছে। শুনে মনটা খারাপ হয়ে গেল। তখন আমি ভাবতে লাগলাম, আচ্ছা মেয়েটা যা পাগলি, যদি ও কিছু করে ফেলে। তাই আমি রিয়াকে কল দিলাম। রিয়া এই নাম্বার চেনে না। তখন তাকে পরিচয় দিলাম। তখন সে বলল, ভাইয়া তুমি হঠাৎ করে কিছু না বলে চলে গেলে, আপু তোমার জন্য কত কেঁদেছে তুমি জানো? না, মাত্রই তোমার কাছ থেকে শুনলাম। আর শোনো, তোমার আপু আমাদের এখান থেকে বের হয়েছে। বাসায় পৌঁছে গেলে আমাকে একটা কল দিও। আর শোনো, আমিও ঢাকায় আসছি, আর বাকিটা তোমার আপুর কাছ থেকে শুনতে পারবে। তবে আমাকে কিন্তু তোমার হেল্প করতে হবে। তোমার আপুকে একটা শিক্ষা দেব। আর আমি যে তোমাকে কল দিয়েছি সেটা যাতে তোমার আপু জানতে না পারে। আচ্ছা ভাইয়া, তোমার প্ল্যানটা কি আমাকে খুলে বলবে? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আগে আমি ঢাকায় আসি, তারপর তোমাকে সব বলবো। তারপর কলটা কেটে দিলাম আর ভাবতে লাগলাম, মেয়েটা ঠিকমতো বাসায় পৌঁছালেই হয়। তখন আমি আম্মুর কাছে গেলাম আর আম্মুকে বললাম, আম্মু এই বিয়েটা হচ্ছে না। সে কি? কিন্তু কেন মেয়েটা তলর পছন্দ হয় নাই? আমার পছন্দ হওয়া না হওয়া কথা না, মেয়েটা এই বিয়েতে মত আছে কিনা সেটা জানার চেষ্টা করেছো একবার? কিন্তু মেয়ের মা তো বললো মেয়ের মত আছে। এই যে তোমাদের একটা সমস্যা, বিয়েটা করবে কে? ওই মেয়েটাই তো। তাই এইসব মেয়েটাকে জিজ্ঞেস করা উচিত। আর মেয়েটা অন্য জায়গায় রিলেশন আছে। ও, কিন্তু আমাদের তো কিছুই বলে নাই। বয়ে গেছে তোমাকে বলতে। তুমি কল দিয়ে তাদেরকে না করে দিও। আর আমি আগামীকাল ঢাকা যাব। কি? তুই এখন ঢাকা কেন যাবি? আমরা আবার মেয়ে দেখব। দেখতে হবে না তোমাদের মেয়ে, আমারটা আমি নিজেই খুঁজে নেব। এটা বলে আমার রুমে চলে আসলাম আর সানজিদার নাম্বারে কল দিলাম, কিন্তু সে কল রিসিভ করছে না। আর এদিকে সানজিদা গাড়িতে বসে বসে কান্না করছে আর বলছে, শালা লুচ্চা, প্রেম করলো আমার সাথে আর বিয়ে করছে অন্য কাউকে। এখন আবার আমাকে কল দেয়, রিসিভ করব না। আমি কি করবি তুই? হঠাৎ কন্ট্রাক্টর বলল, আপা একা একা কার সাথে কথা বলছেন? ধুর মিয়া, আমি একা একা কথা বলতে যাব কেন? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? চেতেন কে আপা? হয়েছে, টিকিট দেন। তখন সানজিদা ব্যাগ থেকে টিকিট দেখালো। তারপর কন্ট্রাক্টর চলে গেল। আর সানজিদা তো রাগে আমার কলই ধরছে না। আর তার পাশের সিটে একটা ছেলে বসেছে। সে বারবার সানজিদার দিকে চেপে বসছে আর ইচ্ছে করে তার গায়ে পড়ছে। এত সময় সানজিদা কিছু বলেনি, কিন্তু এখন তার রাগের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আর তখনই ঠাস ঠাস করে দুইটা শব্দ হলো। সারা বাসের মানুষ চুপ হয়ে গেল। হ্যাঁ, সানজিদা ওই ছেলেটাকে শার্টের কলার ধরে দুইটা মারলো, ঠিক কানের নিচে। ভাইরে ভাই, সে কি ব্যথা! আমি খেয়েছি, আমি জানি। ওই বেটা লুচ্চা, আমার সাথে লুচ্চামি করতে আসছিস? তখন ছেলেটা তো রেগে গেল। ওই, আপনি আমাকে মারলেন কেন? দাঁড়া, তোকে বলছি কেন মারতেছি। তুই জানিস আমি কে? শালা আমি কমিশনারের মেয়ে। এক্ষুনি আব্বুকে কল দিব, তারপর বুঝবি আমি কে। ডাহা মিশা কথা ভাই, তুই বিশ্বাস করিস না? ওর গোষ্ঠীতেও কেউ পুলিশের চাকরি করে না, আর তো কমিশনার। তখন সানজিদা ফোনটা বের করে একটু ভাব নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো। আর সেটা হচ্ছে তার এক বন্ধুর। কল দিতে যাবে তখনই ছেলেটা বলল, আপু মাফ করে দেন, আমি আর এরকম কখনো করব না। আপনি আমার ধর্মের বোন। যা, মাফ করলাম, কিন্তু নেক্সট টাইমে এরকম করলে বুঝতেই পারছিস। দেখলেন কিভাবে ফাবরটা মারলো? ওকে কি একটা কাঠের নোবেল দেওয়া যায় না? আর এদিকে আমি কয়েকটা কল দিলাম, কিন্তু রিসিভ করলো না। পরে আমি আবারও টেনশনে পড়ে গেলাম। যাই হোক, তারপর আমি একটা দোকানে গেলাম। আগামীকাল চলে যাব, আবার কবে এসে বলা যায় না। তাই সজলকে কল দিলাম। সে বেকার মানুষ, তাই চলে আসলো। তারপর চা খেতে খেতে আড্ডা দিতে লাগলাম। তারপর বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল দিনটা। সন্ধ্যা হয়ে আসলো। তারপর আমি রিয়াকে কল দিলাম আর জিজ্ঞাসা করলাম সানজিদা পৌঁছেছে কিনা। জি ভাইয়া, আসলে আমার মনে ছিল না তোমাকে জানাতে, আর ওকে সামলাতেই পারছিলাম না। তখন সে বলল সে কখন বাসায় এসেছে, এখনো কেঁদেই যাচ্ছে। আমি বললাম খাতে দাও, আমি আগামীকাল আসছি। পরে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে সোজা সানজিদাদের বাসায় গেলাম। গেটের ভেতরে ঢুকতে যাব, তখন আঙ্কেলের সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার কি অবস্থা? আমাকে দেখে একটু অবাক হলেন। জি আঙ্কেল, ভালো। তোমার সাথে কিছু কথা ছিল।
আঙ্কেল মাত্র গ্রাম থেকে আসলাম, ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলবো। আচ্ছা যাও, চাবি রিয়ার কাছে আছে, তার কাছ থেকে নিয়ে যাও। তখন আমি চলে আসলাম আর সোজা রিয়াদের রুমের সামনে গেলাম আর রিয়াকে ডাক দিলাম। আমার ডাক শুনে রিয়া বাইরে আসলো আর বলল, রাফি ভাইয়া তুমি আসছো? হ্যাঁ, চাবিটা দাও। রিয়া ভিতরে গেল আর চাবিটা নিয়ে আবার আমার কাছে আসলো। আমি চাবিটা নিয়ে বললাম, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তখন আমি আমার রুমে চলে আসলাম। রুমটা যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। তখন আমি ব্যাগটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম, কারণ শরীরটা একটু খারাপ লাগতেছে। আর তাছাড়া আমি বাসে উঠলে শরীর খারাপ লাগে। তারপর ফোনটা বের করে আম্মুকে কল দিলাম আর বললাম আমি পৌঁছে গেছি। একটু কথা বলে আবার রেখে দিলাম, কিন্তু সাথে সাথে আবার ফোনটা বাজতে থাকে। সে মেয়েটা যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তখন আমি কলটা রিসিভ করলাম। মেয়েটা আমাকে সালাম দিল আর ভালো মন্দ জিজ্ঞাসা করলো। আমি সেগুলোর উত্তর দিয়ে বললাম, কেন কল দিলেন সেটা বলেন, আমার হাতে সময় নেই। আসলে জরুরি একটু কথা বলতাম, যদি আপনার সময় হয়। জি তাড়াতাড়ি বলেন। আসলে আমি ভুল করেছি বিয়েটা ভেঙে। যার জন্য বিয়েটা ভেঙেছি সে আমার সাথে প্রতারণা করেছে। কিন্তু এখন আমি কি করতে পারি সেটা বলেন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা বিয়েটা করতে পারি। যদিও বিয়েটা ভেঙে গেছে, আমরা আমাদের পরিবারকে বলে এটা সমাধান করতে পারি। বাহ, একবার বলেন বিয়ে ভাঙতে, আবার বলেন বিয়ে করতে। এসব খেলা আমার পছন্দ না। তার চেয়ে বরং অন্য একটা ছেলে দেখে বিয়ে করে নেন। আর আপনার সম্বন্ধে আম্মুর কাছে যেগুলো বলছি যে আপনি রিলেশন করেন ইত্যাদি ইত্যাদি, এখন আম্মু কোনোভাবে মানবে না। আর তাছাড়া এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আরে আমি দেখতে ভালো, আপনার পরিবারও আমাকে পছন্দ করেছে। আর বিয়ে তো করতেই হবে একদিন। এখন করলে সমস্যা কোথায়? সমস্যা আছে, তাই তো বললাম আমি খুব টায়ার্ড, আপনি এখন রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার সাথে একবার দেখা করতে পারবেন? সেটা এখন আর সম্ভব না, কারণ আমি ঢাকা চলে আসছি। ও। তারপর মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে আমি কলটা কেটে দিলাম আর আমি ঘুমিয়ে পড়লাম। এখন একটু না ঘুমালে আমি ঠিক থাকতে পারবো না। এভাবে একদম বিকাল পর্যন্ত ঘুমালাম। তারপর উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য বের হলাম, কারণ কিছু কেনাকাটা করতে হবে। তখন রুম থেকে বের হয়ে যখনই রিয়াদের রুমের সামনে গেলাম, আর হঠাৎ সানজিদাও রুম থেকে বের হলো। আমাকে দেখেই তার চোখ কপালে উঠে গেল। আমার তখন গ্রামে থাকার কথা আর বিয়েও করার কথা। আমাকে দেখে সে কিছু বলতে যাবে, তখন আমি হাঁটতে শুরু করলাম বাইরে যাবার জন্য। কোনো পাত্তাই দিলাম না তাকে। তারপর আমি একটা রিক্সা করে বাজারের দিকে যেতে লাগলাম। ওই দোকানের সামনে যেতেই সুলতান ভাইকে দেখলাম, ওখানে বসে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে থাকা একজন আমাকে দেখে ফেললো আর বলল, সুলতান ভাই, ওই যে রাফি ভাইয়া। তখন সুলতান ভাই আমাকে ডাক দিল, আর তখন তো রিক্সাওয়ালা মামা দিল উড়াল, মানে পালালো। তখন সুলতান ভাই আসলো আর সালাম দিয়ে বলল, ভাই হঠাৎ কোথায় হারিয়ে গেছিলে? এই একটু গ্রামে গিয়েছিলাম, তা আপনারা কেমন আছেন? এই তো আমরা তো ভালো আছি। তোমার হাতে এগুলো কি হয়েছে? ভাই এসব কিছু না, কয়েকদিন আগে রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। কি? কোন শালার রিক্সাতে বসেছিলে তুমি? আরে ওর কোনো দোষ নেই। এখন আপনার ভয়ে যে রিক্সাওয়ালা মামা পালালো, এখন আমি বাজারে যাব কি করে? ওই তোরা দেখতো ওই বেটা আমার কোথায় গেল। তখন দুইটা ছেলে গেল ড্রাইভারকে খুঁজতে। আর তখন সুলতান ভাই বলল, সুমন ভাই তোমাকে নাকি অনেকবার কল দিয়েছি, কিন্তু তোমার নাম্বার নাকি বন্ধ। ও হ্যাঁ, আমার আগের নাম্বারটা তো বন্ধ। আচ্ছা আমি সুমন ভাইয়ের সাথে কথা বলে নেব। তখন তারা রিক্সাওয়ালা মামাকে নিয়ে আসলো। আরে মামা, আপনি ওদের দিকে এভাবে পালালেন কেন? আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাবার কিছু নেই, এখন চলেন তাড়াতাড়ি। তখন রিক্সাওয়ালা রিক্সা চালাতে লাগলো। তারপর বাজারে গেলাম, কেনাকাটা শেষ করে আবারও বাসায় চলে আসলাম। এদিকে সানজিদা তার রুমে গিয়ে ভাবতে থাকে আমার কথা, কারণ আমাকে সে কোনোভাবে ঢাকায় আশা করেনি। কারণ আমার আম্মু বলেছিল যে আমার বিয়ে ঠিক হয়েছে, আর এই কথাটা আমিও বলেছি। তবে আমি বিয়ে না করে ঢাকায় কি করছি, কোনোভাবে সে হিসাব মেলাতে পারছে না। রহস্যের সমাধান করতে গিয়ে সে নিজের রহস্যের জালে আটকে পড়ছে। আর এদিকে আমি বাসায় এসে এগুলো রেখে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে কাউকে কথা বলতে শুনলাম। তখন আমার আর বুঝতে বাকি রইল না এটাকে। হ্যাঁ, আপনাদের ধারণাই ঠিক, নীলা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। তখন আমি কি একটা কাশি দিয়ে সাইডে দাঁড়ালাম। আমার গলার আওয়াজ শুনে আমার দিকে তাকালো আর বলল, আরে রাফি ভাইয়া যে কখন আসলে? আরে কথা বলো, তারপর না হয় আমি কথা বলবো। না ভাইয়া, ওই আর কি কথা বলা শেষ। মানে জি ভাইয়া, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। এটা বলেই নীলা চলে গেল। আসলে আমি জানি প্রথম প্রেম, আর এত সহজে কি কথা বলা শেষ হয়। আর আমি এটা বুঝি না তারা কেমন কথা বলে। আমি তো ভাই দু একটা কথা বলার পর আর খুঁজে পাই না যে কি বলবো।
আর তারা 3 থেকে 4 ঘন্টা এমনকি সারা রাত তো কথা বলে। আমি জানি না, মনে হয় জিজ্ঞেস করে কয়টা ভাত খেয়েছি, কীভাবে খেয়েছি, কতগুলো ভাত ছিল, হয়তো এরকমেরই জিজ্ঞেস করে। আপনারা যদি জেনে থাকেন এত কথা কি বলে, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিন। তারপর নীলা গিয়ে কথা বলতে লাগলো। তার বিহেভ জিজ্ঞাসা করলো কে আসছে। তোমাকে বলছিলাম না একটা ভাইয়ার সাথে কথা, ওই যে রাবি ভাইয়া। ও হ্যাঁ, বলেছিলে তো তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এখন কি অবস্থা? এখন মোটামুটি ভালো, তোমাকে তার সাথে দেখা করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাই, পরে কথা বলবো, দেখি ভাইয়া কি বলে। তখন নীলা কল কেটে দিল আর আমার কাছে আসলো। ভাইয়া কি শুনলাম? হ্যাঁ, তলে তলে এত কিছু আর আমরা টেরও পেলাম না। কি শুনলে আর কি বা টের পেলে না? ওই যে সঞ্জয়দা আপুর আর আপনার ব্যাপারটা। কি এসব তুমিও জানো? জি, শুধু আমি না, আব্বুও জানে। কি আঙ্কেল জেনে গেছে? হায় আল্লাহ, এখন? আরে চিন্তা করো না, আব্বু তোমাকে আগে থেকেই পছন্দ করতো। তা শুনলাম তুমি নাকি বিয়ে করছো, আর এটা শোনার পর থেকে আপুর অবস্থা কিন্তু একদম খারাপ। হ্যাঁ, আমার প্ল্যান তাহলে ঠিক মতোই আছে। প্ল্যান মানে? হ্যাঁ প্ল্যান। প্রমিস করো সঞ্জিদাকে এখন কিছু বলবে না? প্রমিস। এখন বলো ভাইয়া। হ্যাঁ শোনো তাহলে। তারপর থেকে সবকিছু খুলে বললাম আর আমার প্ল্যান সম্বন্ধে বললাম। ওয়াও ভাইয়া, যা হবে না কিন্তু সঞ্জয়দা যদি নিজের কিছু করে ফেলে? না, সেরকম কিছু হবে না। আর তোমরা তো আছোই। আর আমি এমন ডোজ দেব যাতে করে আত্মহত্যা করার চেষ্টাও করবে না। ঠিক আছে ভাইয়া, তা তুমি কবে ফ্রি আছো? কেন, বিকেলে ফ্রি থাকবে প্রতিদিন। ওই তুমি বলছিলে না আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে? হ্যাঁ, তার সাথে দেখা করাবো একদিন বিকেলে। আচ্ছা এখন আমি যাই। ওকে যাও। তারপর সে চলে গেল আর আমি নিচে চলে আসলাম। আর তখন মনে হলো আঙ্কেল তো বলেছিল তার সাথে দেখা করতে। আচ্ছা এখন না হয় রান্না করি, পরে যাবো আঙ্কেলের সাথে দেখা করতে। তারপর রান্না করতে লাগলাম। একটু পর ফোনটা বাজতে লাগলো। হাতে নিয়ে দেখি লিজা কল দিয়েছে। কেমন আছো? ভালো। তা কি করছো? আগামীকাল অফিসে আসবে নাকি? হ্যাঁ আসবো। তারপর কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম আর আমার রান্নার কাজে মনোযোগ দিলাম। এভাবে রান্না শেষ হলো। তারপর খাবার খেতে গেলাম। খাবার খেয়ে ভাবলাম এখন গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে আসি। যেইভাবে সেই কাজ। গেলাম আঙ্কেলের রুমে। আর রুমে গিয়ে জানতে পারলাম আঙ্কেল বাসায় নেই, বাইরে কোথাও আছে। তখন আমি রিয়াকে বললাম আঙ্কেল আসলে আমাকে একটা কল দিবে, কেমন? আমি ছাদে আছি। এটা বলে আমি ছাদে চলে আসলাম। তখন আমার মনে পড়লো সুলতান ভাইয়ের কথা। সে তো বলেছিল সুমন ভাইয়ের সাথে যাতে কথা বলি। তাই ফোনটা বের করে সুমন ভাইকে কল দিই। একটু পর রিসিভ হয় আর বলে, আরে ছোট ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো। তা এই এলাকায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, এমনিতেই তো সব ঠিক আছে। তা কি করছেন? তারপর তার সাথে আরো কিছু কথা বলে কলটা রেখে দিলাম। কিন্তু রিয়া তো এখনো কল দিচ্ছে না, হয়তো আঙ্কেল এখনো আসেনি। তখন আমি একটা গান শুনতে লাগলাম আর ইয়ারফোনের অপেক্ষা করতে লাগলাম। একটু পর রিয়া কল দিল। আমি নিচে আসলাম আর সোজা আঙ্কেলের রুমে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? বাবা আমি ভালো আছি। তা তোমার শরীর ঠিক আছে তো? জি আঙ্কেল, এখন আমি ঠিক আছি। তা আঙ্কেল কি যেন বলবেন বলছিলেন? আসলে কিছু কথা ছিল যেগুলো জানা বা বলা আমার খুব দরকার। জি আঙ্কেল বলেন। প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি, সঞ্জিদা তোমার সাথে যা করেছে তার জন্য আমি লজ্জিত। আরে আঙ্কেল এইসব আপনি কি বলছেন? আমরা ছোট মানুষ, ভুল করতেই পারি, আবার সব ঠিকও হয়ে যাবে। এসব বলবেন না। শুনলাম তুমি বিয়ে করছো। আসলে আমি কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি, আমার মেয়েটা এখন কেমন যেন পাগল পাগল হয়ে যাচ্ছে। হয়তো মেয়েটা সত্যি তোমাকে পছন্দ করে, আর বললেই বা কী লাভ, তোমার তো বিয়ে ঠিক। আঙ্কেল আমাকে আপনি এই চিনলেন? বিয়ে করলে তো আমি আপনার মেয়েকেই করব। মানে কি তোমার বিয়ে ঠিক, আবার বিয়ে করলে নাকি আমার মেয়েকেই করবে? বুঝলাম না। আসলে আঙ্কেল আমার কোনো বিয়ে টিয়ে ঠিক হয়নি। আম্মু মেয়ে দেখেছিল, কিন্তু আমি সঞ্জিদাকে বলেছি যে আমার বিয়ে ঠিক। কি তাহলে এখন গিয়ে আমি আমার মেয়েকে বলে আসি যে বিয়েটা তোমার সাথেই হচ্ছে? আরে না আঙ্কেল, এসব বলবেন না, তাহলে আমার প্ল্যান বেচতে যাবে। প্ল্যান মানে? প্ল্যান। আপনার মেয়েকে সাহায্য করার জন্য একটা প্ল্যান করেছি। আর এই প্ল্যানে আমাকে সাহায্য করবে আমার এক ফ্রেন্ড, তার সাথে আপনার 2 ছোট মেয়ে, সাথে আপনিও। আরে সেটা নিয়ে আপনি টেনশন নেবেন না, আমি দেখব সেটা। জি আঙ্কেল, এখন আপনার একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে আপনারা সবাই যখন একসাথে খেতে বসবেন তখন একটা কথা বলবেন যে। তারপর আমি আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসলাম আর আঙ্কেল খেতে গেল। সঞ্জিদা মানে তারা সবাই একসাথে খেতে বসলো।
আঙ্কেলের কথা শুনে রিয়া আর নীলাও বলতে লাগলো, আমি তো রাফি ভাইয়ের ফোনে পিকও দেখেছি, খুব সুন্দর দেখতে। এসব সানজিদা মাথা নিচু করে শুনছিল। আর কিছু না বলেই হঠাৎ সে খাবার রেখে রুমে চলে যায়। আঙ্কেল তাকে ডাকতে থাকে, কিন্তু সে কিছু না বলেই চলে আসে আর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। আর এদিকে আমি ভাবতে লাগলাম, মিস সানজিদা এবার বুঝবে মানুষের মন আর আবেগ নিয়ে খেলা করার ফল কতটা খারাপ হতে পারে। তারপরে আমি ঘুমাতে চলে গেলাম, কারণ আগামীকাল আমার অফিস আছে। সকালে ঘুমটি করে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো একটা রিক্সা নিয়ে অফিসের দিকে যেতে লাগলাম। একটু পর অফিসে পৌঁছে গেলাম। তারপর নিজের কেবিনে যাওয়ার আগে লিজার কেবিনটা একবার চেক করলাম সে এসেছে কিনা, কিন্তু না, সে এখনো আসেনি। তাই আমি বসের কেবিনে গেলাম, কারণ কয়েকদিন আসেনি, বসের সাথে কথা বলা দরকার। আসতে পারি স্যার? লিজা আমাকে আপনার সম্বন্ধে বলেছে, আর এমনিতেই আপনার জিএফের খবর কি শুনলাম রিলেশন করেন। জি স্যার, ভালো। তবে আপনি কি করে জানলেন? কি যে বলেন না স্যার, রিলেশন? আরে লজ্জা পেয়ে কাজ নেই, আর এমনিতেই আমি আপনার বয়সেরই, চাইলে কিন্তু বলতে পারেন। বাস চলছে আর কি, বুঝতেই পারছেন বর্তমান রিলেশন কীরকম হয়। তা আজকে আপনার জন্য একটা খুশির সংবাদ আছে। জি স্যার, বলেন শুনি। কিন্তু সেটা এখন বলবো না, মিস লিজা আসুক তারপর বলবো। আচ্ছা বস, তাহলে আমি এখন যাই, আমার কাজগুলো করতে থাকি। আপনার আপাতত মনে হয় কোনো কাজ নেই, তবুও দেখেন থাকলে করেন। জি স্যার। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম আর নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম এখন একটু ফেসবুক থেকে ঘুরে আসা যাক। যেইভাবে সেই কাজ, চলে আসলাম ফেসবুকে ঘোরাঘুরি করছি। হঠাৎ লিজা এসে হাজির আর বলতে লাগলো, আসতে পারি স্যার? আমি দরজার দিকে তাকালাম আর দেখলাম লিজা দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, ওকে আসেন। তারপর লিজা ভেতরে এসে বসলো আর বলল, তা তোমার শরীরে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার কি অবস্থা? তা তোমার সেই প্ল্যান সম্পর্কে আমাকে কিছু বলো। প্ল্যান একটাই, আর সেটা হচ্ছে সানজিদাকে শিক্ষা দেওয়া। মানে এতটুকু বোঝাবো, কারো মন নিয়ে খেলা করলে কেমন লাগে। এখন আমাকে কি করতে হবে? অভিনয় করতে হবে, আর সেটা আমার হবু বউয়ের। ও আচ্ছা। এতে সানজিদার বোন আমাদের সাহায্য করবে, আর সাথে আঙ্কেলও। দুজনে এসব বিষয় নিয়ে কথা বলছি, হঠাৎ পিয়ন এসে বলতে লাগলো, স্যার আর ম্যাম, আপনাদের দুজনকে বস তার কেবিনে রাখছে। আচ্ছা, আপনি যান, আমরা আসছি। তখন লোকটা চলে গেল। আমি মাত্র তো বসের কেবিন থেকে আসলাম, এখন আবার ডাকছে কেন? চল, হয়তো কোনো প্রয়োজন। তখন আমি লিজা বসের কেবিনে চলে গেলাম। লিজা সালাম দিল, তারপর বস বলল ভেতরে আসতে। আমরা দুজনে ভেতরে গেলাম। তখন আমরা দুজনে চেয়ারে বসলাম। তখন বস বলতে লাগলো, রাফি আর মিস লেজা, আপনাদের দুইজন একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তাড়াতাড়ি বলেন স্যার, আমার আবার সুখবর শুনতে ভালো লাগে। মিস্টার রাফি, আপনাকে একটা প্রজেক্ট দিয়েছিলাম, আর ওই প্রজেক্টের মিটিংটা আপনি করেছিলেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে ওই প্রজেক্টটা আমরা পেয়েছি, এতে কোম্পানি অনেক লাভবান হয়েছে। কি স্যার, প্রজেক্ট আমরা পেয়েছি? জি, আর আমরা ভেবে রেখেছি আপনার নিষ্ঠা, কাজের দক্ষতা এবং সততার জন্যই আমরা প্রজেক্টটা পেয়ে গেছি। এই নিন। তখন বস আমাকে একটা খাম দিল। কিসের খাম স্যার এটা? আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। কংগ্রাচুলেশনস মিস্টার রাফি। এটা শুনে আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছিল, কতদিনের স্বপ্ন। তখন স্যারের সাথে হাত মিলালাম, আর তখন স্যার বলল, আচ্ছা তাহলে আপনি এখন যান, আপনার কাজ আমরা পরে বুঝে নিব। আর একটা কথা, আপনার জন্য কোম্পানির পক্ষ থেকে ছোট একটা গিফট রয়েছে। এই নীলা, মিস্টার রাফিকে নিয়ে যান তার গিফটের কাছে। তখন নীলা আমাকে নিয়ে যেতে লাগলো। লিজা সাথে আছে, কিন্তু লিজা কোনো কথা বলছে না, চুপচাপ শুধু এগুলো দেখে যাচ্ছে। আর এদিকে নীলা আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা খুব অন্ধকার, লাইট বন্ধ করা। এটা আবার আমাকে কোথায় নিয়ে আসলেন? চলেন না আগে, তারপর বলছি। তারপর আমাকে আরও একটু সামনে নিয়ে যাওয়া হলো। হঠাৎ রুমের সব লাইট জ্বলে উঠলো আর সবাই একসাথে, কনগ্রাচুলেশন মিস্টার রাফি। এদের সবাইকে একসাথে দেখে আমি অবাক হয়ে গেলাম। যারা আমার সাথে কাজ করতো, ইনফ্যাক্ট আমার কলিগ ছিল, তারা সবাই এখানে। আর পাশে দেখি একটা মোটর সাইকেল। তখন নীলা আমাকে চাবিটা দিয়ে বলল, এই ব্যাগটা আপনার জন্য। চাবিটা হাতে নিলাম। তখন নীলা ম্যাম আবারও বলতে লাগলো, ওদের বস হিসাবে আপনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে, ওদের সবার বস আজ থেকে আপনি।
এখন আমি চাই আপনারা আনন্দ করে। তখন নীলা ম্যাম চলে গেল আর আমি সেখানে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তখন ওখানে থাকা একজন বলে উঠল, রাফি ভাই, আজ থেকে তো আপনাকে বস বলে রাখতে হবে। আসলে এটা অফিস, আর আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে অফিসেই, তাই শুধু বস ডাকবেন অফিসেই, বাইরে গেলে কেউ বস ডাকতে পারবেন না। তাহলে ট্রিট দিবেন কবে ভাই? আগামীকাল দেব, সবাই একসাথে, ঠিক আছে? তাহলে আমি এখন যাই, বসের সাথে দেখা করে আসি। তখন আমি আর লিজা একসাথে যেতে লাগলাম। লিজা হঠাৎ করে বলল, তোমার সাথে যাওয়া তো এখন আমার ঠিক হবে না, কারণ তুমি তো এখন সবার বস। কি বলো? আচ্ছা, আমি যেহেতু তোমার বস, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আর আমি বলছি তুমি এখন আমার সাথে আসবে। তখন লিজা আমার সাথে আসলো। বসকে গিয়ে ধন্যবাদ দিয়ে আসলাম, আর আজকের জন্য ছুটি নিয়ে আসলাম, যেহেতু আমার আজকে কাজ নেই। আর সাথে লিজাকেও নিয়ে আসলাম। তারপর বাইকটা বের করলাম। আমি লিজাকে বললাম, ধন্যবাদ লিজা, তুমি না থাকলে হয়তো আজ এই দিনটা দেখতে পারতাম না। সত্যি খুব স্বপ্ন ছিল এই দিনটা একদিন আমার আসবে, আর সেটা আজ তোমার জন্য সম্ভব হয়েছে। দূর পাগল, এত কথা না বলে আগে ট্রিট দিবে, চলো। আচ্ছা দাঁড়াও, আম্মুকে আগে খবরটা দিয়ে নেই। তারপর ফোনটা বের করে আম্মুকে কল দিলাম আর সালাম দিয়ে বললাম, আম্মু একটা খুশির খবর আছে। কি খবর বল? আম্মু, আমার প্রমোশন হয়েছে, আর সাথে অফিস থেকে একটা বাইকও দিয়েছে। কি, তুই সত্যি বলছিস? হ্যাঁ আম্মু, একদম সত্যি। শুনে খুশি হলাম বাবা, তবে এটা মনে রাখবি, কখনো খারাপ কাজ করবি না, সততার সাথে কাজ করে যাবি। জি আম্মু। আর শোন, বাইক কিন্তু আস্তে চালাবি, আর দেখে শুনে চালাবি। হ্যাঁ। তারপর আরো কিছু কথা বলে কল কেটে দিলাম। তারপর লিজাকে বাইকে উঠতে বললাম। তারপর যেতে লাগলাম একটা রেস্টুরেন্টে। আর এদিকে সানজিদা আজকে কলেজে গিয়েছে, কারণ আজকে কলেজে কিছু কাজ ছিল। আর কলেজ শেষে তার ফ্রেন্ডরা সবাই মিলে বলছে আজকে রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বাসায় যাবে। তারপর সে আর মানা করতে পারেনি, গেল রেস্টুরেন্টে। আর এদিকে আমি লিজাকে নিয়ে রেস্টুরেন্টে আসতে লাগলাম। বাইকটা রেখে রেস্টুরেন্টে ঢুকতে যাব, পাশে তাকে দেখি সানজিদা আর তার ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে আছে। আমাকে এখানে দেখে সানজিদা অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, এই বান্দরটা আবার এখানে কি করে? কিন্তু ওর সাথে ওই মেয়েটাকে। আর আমিও ভাবতে লাগলাম এখনই তাহলে মিশনটা শুরু করা দরকার। ঠিক টাইমে এন্ট্রি নিলি তুই রাফি। তখন আমি লিজার হাতটা ধরলাম আর বললাম, বেবি চলো না, আজ যা খেতে চাইবে সব খাওয়াবো। আমার এমন আচরণ দেখে লিজা তো অবাক, ভাবছে যে আমি কি বলছি এগুলো, আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি। আর সানজিদা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বলে রাফি এগুলো? তাহলে কি এই মেয়েটাই? তখন আমি লিজার কানের কাছে গিয়ে বলতে লাগলাম, আরে মিশন শুরু করো, আর অভিনয়টা সুন্দর হওয়া চাই। আমার কথা শুনে লিজা বলতে লাগলো, বিবি তাড়াতাড়ি ভেতরে চলো, ওই মেয়েগুলো কিরকম তোমার দিকে তাকিয়ে আছে, এদের মনে হয় নজর ভালো না। এই বলে লিজা আমাকে ভেতরে নিয়ে আসলো। এদিকে সানজিদা বলতে লাগলো, আরে দাঁড়ান দাঁড়ান, সব কিছুকে একবারেই শেষ করবেন নাকি? বাকিটা এর পরের দিনের জন্য রেখে দিন, এর পরবর্তীতে হবে শেষ সিজন। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। আমি অবশ্যই একটু অসুস্থ, যার কারণে গল্পটা কালকে দিতে পারিনি। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।